আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছো সবাই? সবাই কি ভাইয়ের কথা স্পষ্ট শুনতে পারছো কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও। সব কিছু ঠিকঠাক আছে কিনা। সো হুট করে এই শীতের সকালে ক্লাস। আজকে ভাইয়ের একটু কাজ আছে, সো ভাইয়া চিন্তা করলাম হচ্ছে সকাল সকাল তোমাদের সাথে একটু রসায়নময় আলোচনা বা একটু জৈব যৌগের যে পড়ালেখাগুলো আছে তোমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া যায় কিনা। সো আমি জানি অনেকেই ক্লাস করতে পারবে না, সো যারা পরবর্তীতে রেকর্ড করতেছো তোমরা একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করিও। সো জৈব যৌগ থেকে অফিসিয়ালি মানে তোমাদের একটু সতর্ক করে দিই। তোমরা অনেকে ভাবো যেটা যে ভাইয়া হয়তোবা আমার যেহেতু বইয়ে অ্যারোমেটিক অংশ মানে হচ্ছে বেনজিন আর টলুইন আছে, বেনজিন আর টলুইন থেকে পড়লেই মনে হয় হয়ে যাবে। সো ব্যাপারটা কিন্তু এমন না। মানে তুমি যদি লাস্ট 2 to 3 ইয়ার্সের প্রশ্ন যদি অ্যানালাইসিস করো, বেনজিন টলুইন অফিসিয়ালি সিলেবাসে আছে। বেনজিন টলুইন পড়লে তোমার অ্যারোমেটিক কভার হয়ে যাবে। এইটা ছাড়াও তোমার ফেনল, অ্যানিলিন, ডায়াজোনিয়াম সল্ট, এই তিনটা টপিক তোমার পড়া লাগবে। ওকে, ফেনল, অ্যানিলিন, ডায়াজোনিয়াম সল্ট, এই তিনটা টপিক তোমার পড়া লাগবে। সো লাস্ট ক্লাসটা কারা কারা করছো? লাস্ট ক্লাসটা তোমরা মানে পুরোটা করছো কিনা? সো আজকে আমরা স্টার্ট করব একদম বেসিক একটা জিনিস দিয়ে, যেটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। সো আমরা স্টার্ট করব হচ্ছে বেনজিনের মনে করো সক্রিয়তা। কিছু মনে করো প্রতিস্থাপক আছে যারা যদি বেনজিনের সাথে যুক্ত হয় তাহলে বেনজিনটা হয় ইদার সক্রিয়কারী গ্রুপ, মানে বেনজিনকে তারা সক্রিয় করে, আবার কিছু গ্রুপ আছে বেনজিনকে যারা নিষ্ক্রিয় করে। সো আমরা এমন কিছু গ্রুপ দেখে নেই। সো তোমরা নাম শুনছো ছোটবেলা থেকেই, আমরা আরেকবার একটু রিক্যাপ করি। সো একটা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক। কি অর্থ প্যারা নির্দেশক? আর আরেকটা কি? আরেকটা হচ্ছে মেটা নির্দেশক। আরেকটাকে কি বলবো আমরা? মেটা নির্দেশক। সো অর্থপ্যারা নির্দেশকগুলো কি করে? বেনজিন বলয়টাকে অ্যাক্টিভেট করে বা বেনজিন বলয়কে সক্রিয় করে। আর মেটা নির্দেশকগুলো বেনজিন বলয়কে কি করে? নিষ্ক্রিয় করে। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এরা কি সক্রিয়কারী? কাকে বলতো? বেনজিন বলয়কে। হ্যাঁ, সক্রিয়কারী। আর মেটা নির্দেশক কি? বেনজিন বলয়কে নিষ্ক্রিয়কারী। নিষ্ক্রিয়কারী। ওকে, নিষ্ক্রিয়কারী। সো কারা অর্থপ্যারা নির্দেশক, কারা মেটা নির্দেশক কিভাবে চিনবো ভাইয়া? অ্যাডমিশন টেস্টে তো আমাকে খুব শর্ট টাইমে অ্যান্সার দিতে হবে। সো একটা টেকনিক আছে, তুমি যদি দেখো সিঙ্গেল বন্ড যাদের আছে, হ্যাঁ, যাদের সিঙ্গেল বন্ড আছে তারা কি অর্থপ্যারা নির্দেশক। যাদের ডাবল অর ট্রিপল বন্ড আছে, ডাবল অর ট্রিপল বন্ড আছে, তাদেরকে কি বলবো ভাইয়া? আমরা তাদেরকে আমরা বলবো মেটা নির্দেশক। সো তুমি আমাকে একটু বলবা, দেখো আমি যদি লিখি সিএইচও, তোমরা একটু কমেন্ট করো এটা কি নির্দেশক বলো। আমি যদি বলি সিএইচও, এটা কি নির্দেশক? তো অনেকেই উত্তর দিয়ে দিচ্ছ দিস ইজ মেটা নির্দেশক, কারণ এটাকে যদি আমি ভাঙ্গি সি ডাবল বন্ড ও এইচ, সো যেহেতু এইখানে একটা ডাবল বন্ড আছে, সো এটাকে আমরা কি বলবো? এটা মেটা নির্দেশক। এইটা একটু অ্যান্সার দাও, এইটা কি বেনজিন বলয়টাকে সক্রিয় করবে নাকি নিষ্ক্রিয় করবে? সবাই এটা বেনজিন বলয়কে সক্রিয় করবে না নিষ্ক্রিয় করবে? অবভিয়াসলি নিষ্ক্রিয় করবে। আচ্ছা স্যার, আমি যদি বলি সিএন, কার্বন নাইট্রোজেন, আমি যদি বলি সায়ানাইড বা নাইট্রাইল মূলক, সো এটা কি বেনজিন বলয়কে সক্রিয় করবে না নিষ্ক্রিয় করবে? দিস ইজ অলসো এ মেটা ইন্ডিকেটিং। সো তুমি যদি একটু চেক করো সি ট্রিপল বন্ড এন, সো আমি এটাকেও বলবো মেটা নির্দেশক। সো আমি যদি বলি ও এইচ মিনস কি? ফেনল বা হাইড্রক্সিল গ্রুপ। আমি যদি বলি ও এইচ বা হাইড্রক্সিল গ্রুপ, তাহলে কি হবে বলো? হাইড্রক্সিল গ্রুপ। সো সবাই একটু বলো
দিস ইজ অর্থপ্যারা নির্দেশক, কারণ এইখানে সবগুলাই সিঙ্গেল বন্ড, তোমরা ভালো পারো, সবগুলাই সিঙ্গেল বন্ড। সো আমি বলবো এটা অর্থপ্যারা নির্দেশক। আচ্ছা স্যার, তোমাকে যদি পরীক্ষার হলে দিয়ে দিল NH2, তো তুমি এটাকে কি বলবা বলো তো? NH2 এটা কি? ইরফান রেজা বলতেছে NH2 মেটা নির্দেশক। ইরফান মাইর হবে, মাইর। NH2, সো ভালোভাবে দেখো, NH2 মানে অ্যামিনো গ্রুপ, সো সবগুলাই সিঙ্গেল বন্ড, সবগুলাই সিঙ্গেল বন্ড। সো আমি বলবো এটাকে অর্থপ্যারা নির্দেশক। বুঝে গেছে? সবগুলাই সিঙ্গেল বন্ড, অর্থপ্যারা নির্দেশক। সো তোমাকে যদি বলা হয় ক্লোরিন, ক্লোরিন, ক্লোরিন এটা কি হবে বলো তো? সো ক্লোরিনকে আমরা, এটা যেহেতু সিঙ্গেল বন্ড, এটাও কি অর্থপ্যারা নির্দেশক, এটাও কি অর্থপ্যারা নির্দেশক। সো তারপরে যদি আসো, তোমাকে যদি এইখানে দিয়ে দেয় COOH বা কার্বক্সিলিক অ্যাসিড মূলক, ওকে, সো এটা কি হবে বলো তো? কার্বক্সিলিক অ্যাসিড মূলক মেটা নির্দেশক। নাইস। আচ্ছা একটা জিনিস যারা নোট করতেছো, তোমরা একটা জিনিস নোট ডাউন করো। আমরা তো ইন জেনারেল আমরা বলে দিচ্ছি যে হচ্ছে অর্থপ্যারা নির্দেশকগুলা কি করে, বেনজিন বলয়কে সক্রিয় করে, আর মেটা নির্দেশকগুলা কি করে, বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে, মানে সক্রিয়তাটাকে কমিয়ে দেয়। সো তোমাকে যদি কখনো বলা হয়, ঠিক আছে, তোমাকে যদি কখনো বলা হয় ক্লোরিন অর্থপ্যারা নির্দেশক, সো ক্লোরিন কি করে, ক্লোরিন বেনজিন বলয়টাকে নিষ্ক্রিয় করে। সো এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখতে হবে তোমাদের। ক্লোরিন কি করে, বেনজিন বলয়টাকে নিষ্ক্রিয় করে, ক্লোরিন বেনজিন বলয়টাকে নিষ্ক্রিয় করে। ওকে, সো এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। কি এই এই এটা করো না। আচ্ছা একটা মিনিট, হ্যাঁ। কি তোমার এই চিপা দিয়ে কে বেরাইতে বলছে? একটা ফানি ঘটনা ঘটছে। এই দাঁড়া বাইট করতেছি, দাঁড়া। আরিশ লক হয়ে গেছে, হ্যাঁ। দাঁড়া একদম বডি কুল, বডি কুল। আহা, তোমার এই চিপা দিয়ে কে নামতে বলছিল? মাথা মোটা একা নামছো? তুমি কি হয়ে গেছিলে, কিভাবে আটকে গেছো? আমি এইভাবে আটকে গেছি না, মাথা দিয়ে আটকে গেছি। সে হচ্ছে এই চেয়ারে বসেছিল, বুঝছো? সো এই চেয়ারের যে এই যে এখান দিয়ে যে একটা গ্যাপ আছে, এই গ্যাপ দিয়ে নামতে গিয়ে মাথাটা আটকে গেছে। তো তোমরা দেখা গেছে হচ্ছে মাঝে মাঝে, মানে এইখান থেকে একটা লেসন আছে যে মাঝে মাঝে হচ্ছে ওভার কনফিডেন্ট থাকো। এবার এবার অঙ্ক মানে কিন্তু রং করা লাগবে না, তুমি এখন বিদায়, টাটা। তুমি তো একটু আগে শেষ, আটকে গেছিলা, মাথাটা তো কাইটা বের করতে হইতো। এটা কি? এটা এটা সি, এটা ও এটা ও এটা এস যাক, পারছো, যাও। তুমি গিয়ে খেলো, বাবা পড়াই, ঠিক আছে? আচ্ছা দাঁড়ায় থাকো, ওকে। সো আসো। সো একটু ডিস্টার্ব হয়ে গেল আমাদের। আশা আমরা একটু দেখি, হ্যাঁ। ও প্রমিস করছিল দুষ্টামি করবে না, ও চুপ করে বসেছিল এতক্ষণ, বাট দুষ্টামি শুরু করে দিচ্ছে। সো আসো। সো যদি দেখি COOH, সো এটা কি? ঠিক আছে, এটা হচ্ছে মনে করো মেটা ইন্ডিকেটিং বা মেটা নির্দেশক। সো এখন আসো পরেরটা যদি দেখি। পরেরটা এইখানে আমাদের তোমাকে একটা এইরকম প্রশ্ন দিয়ে দিতে পারে। ধরো বেনজিন দিল, তোমাকে দিয়ে দিল এখানে ফেনল, তোমাকে দিয়ে দিল হচ্ছে নাইট্রোবেনজিন। সো এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। সো তোমাকে যদি সক্রিয়তা সাজাইতে বলে, তো তুমি সক্রিয়তার অর্ডার, সো তুমি কিভাবে সক্রিয়তাটা সাজাবা বলো তো? তোমাকে যদি সক্রিয়তার অর্ডার সাজাইতে বলে, কোনটা বেশি সক্রিয় বলো তো? সো তুমি অ্যান্সার দিবে কি? ফেনল অর্থপ্যারা নির্দেশক, আমরা জানি। এটা তো বেনজিন নিউট্রাল,
আর এটা কি মেটা নির্দেশক। সো মেটা নির্দেশক কি করে, বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে। সো আমরা বেনজিন থেকেও নিষ্ক্রিয় কে, নাইট্রোবেনজিন, তাই না? বেনজিন থেকেও নিষ্ক্রিয় নাইট্রোবেনজিন, তার থেকে সক্রিয় কি, ফেনল। ক্লিয়ার প্রশ্নটা কিভাবে আসবে? সো তোমাকে এ বি সি দিয়ে দিবে, অপশনে এ, তো তোমার কি করতে হবে, অপশনে এই যে বি, তারপরে এ, তারপরে সি। সো অপশনগুলো এইভাবে থাকবে, বি গ্রেটার দেন এ গ্রেটার দেন সি। সো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, অর্থপ্যারা নির্দেশক নিয়ে আরেকটা ইনফো, যে অ্যানিলিনের নাইট্রেশন, একটু খেয়াল করো, অ্যানিলিন। সো অ্যানিলিন নাইট্রেশন করলে, সো অ্যানিলিনকে আমরা জানি অর্থপ্যারা নির্দেশক, তাই না? অ্যানিলিন কি জানি বলতো, অর্থপ্যারা নির্দেশক। সো অ্যানিলিনের নাইট্রেশনে আমরা কি পাই বলতো, মেটা নাইট্রো অ্যানিলিন পাই। সো এই জিনিসটা একটু মাথায় রাখো, অর্থপ্যারাও পাই, বাট হচ্ছে মেটা নাইট্রো অ্যানিলিনটা পেয়ে থাকি। এটা আমরা যখন পড়বো, বাট যেহেতু অর্থপ্যারা মেটা রিলেটেড পড়ালেখা করতেছি, ঠিক আছে? আচ্ছা, একজন বলতেছে সি মেটা কেন? দেখো এই যে ভাইয়া নাইট্রোমূলক আছে, স্যার একটু তাকাও, নাইট্রোমূলক আমরা এই যে এতক্ষণ মূলক দিয়ে দেখছি, নাইট্রোমূলক এন ডাবল বন্ড, এই অক্সিজেন, নাইট্রোমূলকে কি আছে, ডাবল বন্ড আছে। সো ডাবল বন্ড থাকলেই আমরা কি বলবো, ডাবল বন্ড থাকলেই হচ্ছে এটা মেটা ইন্ডিকেটিং। ওকে, না ক্লাস আরো 1 ঘন্টা হবে। সো দেখো অ্যানিলিনের নাইট্রেশনে কি হয়, মেটা নাইট্রো অ্যানিলিন পাই, আমরা কি পাই, মেটা নাইট্রো অ্যানিলিন পাই। সো এই জিনিসটা একটু মাথায় রাখো। সো এইখানে লাস্ট যে ইনফোটা, এটা কেন হয়, কারণ এইখানে অ্যানিলিনিয়াম আয়ন, রিজনটা কি এটা একটু মাথায় রাখো। আমরা যখন অ্যানিলিন পড়াবো নেক্সট ক্লাসে, তো তখন আমরা বলবো। সো অ্যানিলিনিয়াম আয়ন গঠন হয়। সো চলো আমরা এখন কিছু কোয়েশ্চেন সলভ করব, কোয়েশ্চেন প্র্যাকটিস করব। সো কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করলে হোপফুলি হচ্ছে তোমাদের কনফিডেন্স বিল্ড আপ হবে যে প্রশ্নগুলো পরীক্ষায় কেমন আসে আর তোমরা পারতেছো কিনা। রেডি? সো বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। সো তোমাকে যদি বলা হয় এ বি সি অর ডি, দেখো আমি ফ্রেম থেকে বের হয়ে যাই। আই থিঙ্ক এই সহজ প্রশ্নগুলো আমার থেকে তোমরা ভালো উত্তর দিতে পারবে। সো সকাল সকাল যদি পজিটিভ কনফিডেন্স বিল্ড আপ হয়, দেখো ঢাকা ইউনিভার্সিটি 2021-এ আসছে। সো তুমি যদি বলো সক্রিয়কারী মূলক কে হবে, নাইস অ্যান্সার হচ্ছে সবাই মোটামুটি সঠিক উত্তর দিচ্ছে সি, NH2 বা অ্যানিলিন। ওকে, অ্যানিলিন। তারপর দেখো কোনটি বেনজিন বলয়ের সক্রিয়তা হ্রাস করে। তো তোমাকে যদি বলা হয় বেনজিন বলয়ের সক্রিয়তা কে হ্রাস করে বলো তো, ফেনল, অ্যালডিহাইড, অ্যানিলিন আর টলুইন। তোমার কিন্তু পাঠিয়ে দিব, তুমি না বলছো ডিস্টার্ব করবে না। ওকে, সো কি হবে অ্যান্সারটা, অ্যালডিহাইড, CHO, কারণ অ্যালডিহাইড কি মেটা ইন্ডিকেটিং, সি ডাবল বন্ড ও এইচ, ডাবল বন্ড আছে, মেটা নির্দেশক কি করে, সক্রিয়তাটা হ্রাস করে, তাই না? তো আমাদের কি চাইছে, সক্রিয়তাটা কে হ্রাস করে। তারপর দেখো বেনজিন চক্রে নাইট্রোমূলক থাকলে কোন কার্বনে ইলেকট্রন ঘনত্ব বেশি, কোনটায় ইলেকট্রনের ডেনসিটি বেশি হবে বলো তো। নাইট্রোমূলক যদি থাকে তাহলে কোন কার্বনে বলো তো, দ্যাট মিনস হচ্ছে মেটা কার্বনে। সো এইটা বোঝার জন্য রেজোনেটিং স্ট্রাকচারটা বুঝতে হবে। সো রেজোনেটিং স্ট্রাকচারটা আমি একটু পরে বুঝাচ্ছি যে রেজোনেন্সটা আসলে কিভাবে হয় বা কিভাবে এফেক্টটা ফেলে। ওকে, সো তারপরে যদি আসি, নিচের কোন যৌগটির সক্রিয়তা সর্বাধিক, মানে কোনটা সক্রিয়তা সবচেয়ে বেশি বলো তো, এইখানে কোনটা সক্রিয়তা সবচেয়ে বেশি, অ্যান্সারটা সবাই দাও, এ বি সি অর ডি। সো দেখো অনেকে ক্লোরোবেনজিন দিছে, কিন্তু এখন এই যে ক্লোরোবেনজিন, সো ক্লোরোবেনজিন কি করে, ও বেনজিন বলয়ের সক্রিয়তা হ্রাস করে। সো অ্যান্সার কিন্তু ডি হবে না, অ্যান্সার হবে বি। দেখো এইখানে এটা হচ্ছে একটা ফেনল ছিল, ফেনলকে এই হাইড্রোক্সিল মূলকটাকে ক্লোরিন প্রতিস্থাপিত করছে। সো অ্যান্সারটা কি হবে, বি হবে। বুঝতে পারছো? সো ডিরেক্ট যখন ক্লোরিন থাকে, ভাইয়া কি বলে দিছিলাম মনে আছে, ক্লোরিন কি করে, ক্লোরিন বেনজিন বলয়ের সক্রিয়তাটা হ্রাস করে।
ক্লোরিন বেনজিন বলয়ের সক্রিয়তাটা কি করে, হ্রাস করে। সো এই জিনিসটা বলছিলাম। দেখো আমি একটা জিনিস লিখে দিছিলাম, দেখো রিক্যাপ করাচ্ছি। এই যে দেখো এইখানে যখন ক্লোরিন দিছিলাম, ক্লোরিন কি করে, বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে। দেখো লিখে দিছিলাম কিনা, দ্যাট মিন্স কি, ক্লোরিন বেনজিন বলয়ের সক্রিয়তাটা কমিয়ে দেয়। সো বেনজিনের প্রতিস্থাপকে যখন হচ্ছে ডিরেক্ট ক্লোরিন থাকবে, যখন ডিরেক্ট ক্লোরিন থাকবে তখন কি এটা বেনজিন বলয়ের সক্রিয়তাটা কমায় দিবে। ওকে, সো দেখো নাইট্রোবেনজিন তো অলরেডি মেটা ইন্ডিকেটিং, আর এই যে বেনজিন, বেনজিন তো নিষ্ক্রিয়, মানে মানে এটা নিষ্ক্রিয় করে, মানে মানে নিষ্ক্রিয় মানে হচ্ছে, আমি যদি সিম্পলি বলি, ঠিক আছে, যে হচ্ছে এইটা তো মনে করো অর্থোপ্যারাও না মেটাও না, সো এটা নিউট্রাল। ওকে, এটা নিউট্রাল। বাট এইটা কি ছিল, আগে শুরুতে ফেনল ছিল অর্থোপ্যারা নির্দেশক, সো এখানে হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়ে এখানে ক্লোরিন আসছে। সো এখানে দুই ধরনের ইফেক্টই কাজ করে, যে হচ্ছে মেসোমারিক ইফেক্ট অ্যান্ড ইন্ডাকটিভ ইফেক্ট। সো এই জিনিসগুলো তোমাদের এই ভার্সিটি অ্যাডমিশনে লাগে না, মেসোমারিক ইফেক্ট, ইন্ডাকটিভ ইফেক্ট, শুধু শুধু মাথায় পেইন। সো আমরা সবগুলো অপশন বিবেচনায় এখন কি আসতে পারি অ্যাগ্রিতে, মানে কোন পয়েন্টে অ্যাগ্রি হইতে পারি, যে এই যে OCl, যেটা OCl হচ্ছে আমাদের কি হবে, এটা হচ্ছে এটার সক্রিয়তাটা এই যে এখানে চারটা অপশন আছে তার ভিতরে বেশি। ওকে, তারপরে দেখো অ্যারোমেটিক প্রতিস্থাপন বিক্রিয়ায় নিম্নের কোন গ্রুপটি মেটা নির্দেশক। তো তোমাকে যদি প্রশ্ন আসে কোনটা মেটা নির্দেশক, সো অ্যান্সারটা বলো। সো নাইট্রোমূলক, নাইস। নাইট্রোমূলকটা কি হবে, মেটা ইন্ডিকেটিং। ওকে, কোন গ্রুপটি মেটা নির্দেশক, নাইট্রোমূলক। নিচের কোন মূলকটি বেনজিন চক্রের প্রতিস্থাপন বিক্রিয়া মেটা নির্দেশক, বলো তো কোনটা। দেখো কতবার আসছে, মেডিকেলেও আসছে। সো নাইট্রোমূলক। সো ইনশাল্লাহ বাকি প্রশ্নগুলো তোমরা পারবা। কোনটি অর্থোপ্যারা নির্দেশক, তো তোমাকে যদি বলা হয় সো অনায়াসে বলে দিতে পারবা ফেনল, সবগুলা সিঙ্গেল বন্ড ফেনল। তোমাকে যদি বলা হয় বেনজিন জাতকের চক্রে কোন গ্রুপ উপস্থিত থাকলে চক্রের ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়, সো ইলেকট্রন ঘনত্ব কোনটা থাকলে হ্রাস পায় বলো তো, মেটা ইন্ডিকেটিং থাকলে। বুঝা গেছে, বেনজিন চক্রের ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায় বা বেনজিন চক্রকে নিষ্ক্রিয় করে কে, মনে করো নাইট্রোমূলক থাকলে বা মেটা ইন্ডিকেটিং গ্রুপ থাকলে। হ্যাঁ, অনেকের প্রশ্ন জাগতে পারে ভাই এইটা কিভাবে অর্থোপ্যারা নির্দেশক। সো আমি একটু যদি দেখাই দিই, এটা ভেঙে দেখো NH, আবার এইখানে কিন্তু সিঙ্গেল বন্ড, তারপরে COCH3। সো অনেকে আবার প্রশ্ন করে ভাই এইখানে তো ডাবল বন্ড আছে, কার্বন অক্সিজেন। দেখো মেইন মূলকটা কোনটা, মেইন মূলকটা কিন্তু অ্যামিনো মূলক। অ্যামিনো মূলকের হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়ে এইটা আসছে, সো এইটা কোনো এফেক্ট ফেলবে না। বুঝা গেছে, সো মেইন মূলকটা তোমাকে দেখতে হবে। মেইন মূলকটা কি ছিল, এখানে অ্যামিনো মূলক ছিল। আমার কথাটা ধরতে পারছো, আমার কথাটা ধরতে পারছো তোমরা? আর বাকিগুলো তো বুঝতেই পারতেছো, বাকি অপশনগুলা একদম সিম্পল। আচ্ছা, নিচের কোন প্রতিস্থাপনটি বেনজিন চক্রে অর্থোপ্যারা নির্দেশক। তো তোমাকে যদি বলা হয় অর্থোপ্যারা নির্দেশক কোনটা, দেখো ক্লোরিনটা কিন্তু অর্থোপ্যারা নির্দেশক, এখানে সক্রিয়তার কথা কিন্তু বলে নাই। হ্যাঁ, ক্লোরিনটা হচ্ছে অর্থোপ্যারা নির্দেশক। তো তারপরে যদি দেখো নিচের কোনটি অর্থোপ্যারা নির্দেশক মূলক, তোমাকে যদি বলা হয়, সো দেখো এখন কিন্তু তোমাকে ডি নাম্বারটা অ্যান্সার দিতে হবে। তোমাকে কি করতে হবে, ডি নাম্বারটা অ্যান্সার দিতে হবে, রাইট? কারণ হচ্ছে একটু আগেই দেখছি ডি নাম্বারটা, এই যে NHCOCH3, এটা হচ্ছে আমাদের অর্থোপ্যারা নির্দেশক। এখন আসলে আমরা পরবর্তী টপিকে যাব। সো পরবর্তী টপিকে যাওয়ার আগে আমি প্ল্যান করছিলাম এটা রিটেন রেকর্ডেড ক্লাসে দেখাবো, যে রেজোনেন্স স্ট্রাকচার, তাও এখানে একটু বুঝিয়ে দেই তাহলে ভালো হবে। দেখো এটা রিটেনে আসবে, ঠিক আছে, যদি ঢাবির রিটেনে দাও, রেজোনেন্স স্ট্রাকচারটা রিটেনে আসবে, আর কোথাও আসবে না। দেখো আমরা যদি দেখি বেনজিন বলে, হ্যাঁ এখানে কি আছে, তিনটে ডাবল বন্ড আছে, লেটস সে ধরে নিলাম, আর এখানে কি আছে, টোলুইন আছে বা মিথাইল মূলক যুক্ত হয়েছে। সো এই যৌগটার নাম হচ্ছে আমাদের টোলুইন। সো এখানে কি হয়, কার্বন হাইড্রোজেনের ভিতরে কি হয়, তড়িৎ পার্থক্য আছে, এই হাইড্রোজেনটাকে H+ আকারে বের করে দেয়, তাহলে এই বন্ডটা কি হয়, এই যে এইখানে আসে ডাবল বন্ডটা। সো ঘটনাটা কি ঘটে একটু খেয়াল করো, ঘটনাটা কি ঘটছে এই চেঞ্জের ফলে, এইখানে একটা ডাবল বন্ড হয়ে গেছে, এখানে তো CH2 আছে আর H+ এখানে বাইরে আছে।
আর একটু বুঝো, এইখানে যখন এই কার্বনটার ভিতরে যখন ডাবল বন্ড হবে, সো এই কার্বনের কি হয়ে যায়, 5টা হাত হয়ে যায় না, তো তখন এই ডাবল বন্ডটা এখানে শিফট হয়ে যাবে, অর্থাৎ এই ইলেকট্রনগুলো এখানে মাইনাস আকারে থাকবে। এবং গতদিন যখন আমি পড়িয়েছিলাম তোমাদেরকে, তোমাদের মনে আছে কিনা যে যখন যেখানেই মাইনাস দেখবা সেখানেই বুঝে নিবা 2টা ইলেকট্রন আছে। সো এই যে এইখানের ইলেকট্রনগুলো কি হয়েছে, কোনায় অবস্থান নিচ্ছে আর এই অবস্থায় আছে, এটুকু মাথায় আছে সবার? তো এখন দেখো রেজোনেন্সটা এত মজার, এই যে এইখানের এই বন্ডটা এই কোনায় গেছে, এইটা কি করবে, এই ইলেকট্রন আকারে তো থাকার চেষ্টা করবে না, সে বন্ডে কনভার্ট হবে বা রেজোনেন্সে পার্টিসিপেট করবে। সে কি করে, এই যে পাশের কার্বনে ঠেলে দেয়, এই যে এই কার্বনটা কি করে তার পাশের কার্বনে ঠেলে দেয়, বাট পাশের কার্বনে তো তখন 5টা হাত হয়ে যাবে। সো তখন কি হয়, এই কার্বন কি করে তার ইলেকট্রনগুলোকে কোনায় নিয়ে আসে, জাস্ট ফর তার সুবিধার জন্য। সো এর ফলে কি চেঞ্জেসগুলো আসছে দেখো। সো এর ফলে যে চেঞ্জেসগুলো আসছে আমরা যদি দেখি, H প্লাস, সো এইখানে কি হয়েছে, একটা বন্ড হয়ে গেছে, কারণ এই কোণার ইলেকট্রনগুলো এইখানে আসছে, হাতে আসছে। সো আর এই যে ডাবল বন্ডটা দেখতেছো, এই ডাবল বন্ডগুলোর ইলেকট্রনগুলো এই যে এইখানে ইলেকট্রন আকারে কোণায় আসছে, আর এটা তো আগের মতোই আছে। সো ও কি করবে, ও তো এই যে বন্ডে যাওয়ার চেষ্টা করবে, সো পাশের কার্বনে ঠেলে দিবে, এই ইলেকট্রনগুলো কি হবে তখন কোণায় আসবে। সো আমি এইভাবে বলি, হাতের ইলেকট্রন কোণায়, কোণার ইলেকট্রনটা হাতে। সো এটা একটা টেকনিক আছে, আমি একটু পরে লিখে দিব। সো তারপরে কি হচ্ছে, তারপরে তুমি যদি দেখো এখানে কি আছে, ডাবল বন্ডটা আইসা পড়ছে, এখানে এই অবস্থায় আছে। আর যখন দেখো, মনে করো CH2H+, এখন দেখো কি চেঞ্জটা আসবে। সো এই ইলেকট্রনগুলা একটু দেখো, সো এগুলা তো হচ্ছে এই যে এইখানে আসছে, এই যে কোণার ইলেকট্রনগুলো হাতে আসছে, এটা তো কোণায় আছে। সো এই ইলেকট্রনটা যখন এইখানে আসবে, আসতে চাইবে, তখন কি হবে, তখন হচ্ছে এইখানে তো 5টা ইলেকট্রন হয়ে যায় বা 5টা হাত হয়ে যায়, তখন ও কি করবে, এই ইলেকট্রনগুলো আগের অবস্থায় ফিরে যাবে। সো দেখো এর ফলে একটা পূর্ণ রেজোনেন্স কিন্তু হয়ে গেছে আমাদের। তুমি যদি দেখো এখানে CH3 হয়ে গেছে আগের মতো, ভালোভাবে দেখো এই বন্ডটা হয়ে গেছে, এই 2টা বন্ড আগের থেকেই ছিল, কোণার ইলেকট্রনটা হাতে আসছে। আর আর দেখো ঘটনাটা কি ঘটছে, এই যে এই ডাবল বন্ডটা, এই ডাবল বন্ডের হাতটা H+ যে ছিল, এখানে CH3 হয়ে গেছে। সো দেখো আমাদের এইখানে কি হয়েছে, একটা পূর্ণ রেজোনেন্স হয়েছে। সো একটা ঘটনা জাস্ট বুঝাবো, এটা দেখো 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, 4। এটা নিয়ে বেশি সময় স্পেন্ড করব না, কারণ রিটেনে নাও আসতে পারে, আবার আইসাও পড়তে পারে, প্যারা নাই। দেখো 2, 3 আর 4 নাম্বার পজিশনে, দেখো 2, 3 আর 4 এই ফিগারগুলোতে দেখো, এইখানে অর্থ পজিশন, প্যারা পজিশন, অর্থ পজিশন, এই ফিগারগুলোতে কি হয়েছে, অর্থ পজিশনে দেখো ইলেকট্রনগুলো আসছে না, ভালোভাবে তাকাও, অর্থ পজিশনে ইলেকট্রনগুলো এসে অবস্থান নিচ্ছে না, প্যারা পজিশনে ইলেকট্রন ডেনসিটি বাড়ছে না, অর্থ পজিশনে ইলেকট্রন ডেনসিটি বাড়ছে কিনা। সো 2, 3, 4 ফিগারে অর্থ অ্যান্ড প্যারা পজিশনে ইলেকট্রন ডেনসিটি কি হয়েছে, বাড়ছে, তাই না, ডেনসিটি বেড়েছে। সো ইলেকট্রন ক্লাউডের যেহেতু ডেনসিটি বাড়ছে, আমি বলে দিই ইলেকট্রন মেঘের ডেনসিটি বেড়েছে। সো যার ফলে বেনজিনগুলা, বেনজিন বলয়টা কি দেয়, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় না। সো আগমনকারী ইলেকট্রোফাইল, কারণ এখানে তো ইলেকট্রোফাইলই আসবে যেহেতু ইলেকট্রন ঘনত্ব বাড়ছে। সো ইলেকট্রোফাইলগুলো কোথায় এসে যুক্ত হবে, অর্থ আর প্যারা পজিশনে যুক্ত হবে, তাই ইলেকট্রোফাইলগুলা এই পজিশনে অ্যাটাক করবে। গুলো কোন পজিশনে, অর্থ আর প্যারা পজিশনে, অর্থ প্যারা পজিশনে অ্যাটাক করবে। বুঝা গেছে? সো তোমার যদি পরীক্ষায় প্রশ্ন আসে কখনো, তো তুমি এটা কিন্তু দিয়ে দিতে পারবা। সো এটা একটা টেকনিক দেখিয়ে দিই। টেকনিকটা দেখো কি হয়েছে, হাতের ইলেকট্রনটা কোনায় আসছে, দেখো হাতের ইলেকট্রনটা কোনায় গেছে আর কোনার ইলেকট্রনটা হাতে গেছে। দেখো হাতের ইলেকট্রন কোনায়, কোনার ইলেকট্রন হাতে, বা তুমি এইভাবে পড়ো, আমি এইভাবে মনে রাখতাম যে কোনার ইলেকট্রন হাতে,
হাতে, হাতের ইলেকট্রন কোনায়, তাইলেই খেলা শেষ, তাইলেই খেলা শেষ। দেখো প্রথমটাকে আমি কোনা ধরে নিছি, এটাকে কোনা ধরে নিছি, কোনার ইলেকট্রনটা হাতে আসছে, হাতের ইলেকট্রনটা কোনায় গেছে। তারপরে কি হবে মনে করো, এই যে এটা তো কোনা হয়ে গেছে, কোনার ইলেকট্রন হাতে, হাতের ইলেকট্রন কোনায়। তারপর দেখো কোনার ইলেকট্রন হাতে, হাতের ইলেকট্রন কোনায়। তারপর দেখো কোনার ইলেকট্রন হাতে, হাতের ইলেকট্রন কোনায়। সো এইভাবে তুমি রেজোনেটিং স্ট্রাকচারটা ইনিশিয়ালি মনে রাখতে পারো। বুঝা গেছে? হ্যাঁ, মেটাও দেখাবো, টেনশন করিও না, মেটাও দেখাবো, টেনশন করিও না। সো বুঝতে পারছো কিনা তোমরা, মাথায় ঢুকছে কিনা ব্যাপারটা কি? সো আমরা এখন রেজোনেটিং স্ট্রাকচার আরেকটা দেখি, সেটা হচ্ছে একটা মেটার জন্য দেখি। ধরো এখানে নাইট্রোমূলক আছে, কে আছে ভাইয়া? নাইট্রোমূলক। সো এইখানে কি হয়, উল্টা ঘটনাটা ঘটে। নাইট্রোজেন কি করে, নিজের দিকে ইলেকট্রন টানতে থাকে। সো এইখানে কি হয়ে যায় দেখো, এই ইলেকট্রনটা এখানে শিফট হয়। সো তখন কি হয় ভালোভাবে দেখো, এখানে একটা ভ্যাকেন্সি তৈরি হয়। সো এখানে একটা ভ্যাকেন্সি তৈরি হয়। সো তখন এই যে এই ইলেকট্রনটা, ভালোভাবে বুঝো, ডিস্টার্ব করতে না, পড়াইতে দাও। গুড বয় না তুমি? ঠিক আছে, দেখো তোমরা একটু মাইন্ড করো না। হ্যাঁ, আমি 2 দিন ধরে খুবই ব্যস্ত ছিলাম, আজকে ঘুমের থেকে ওইটাও যাবেই না, যে আমার সাথে ক্লাসে ঢুকবে। তো এখানে কি হয়ে গেছে, ডাবল বন্ড হয়ে গেছে। সো দেখো এখানে ডাবল বন্ড হয়ে যাওয়ায়, ধরো এই ইলেকট্রনটা যখন এখানে শিফট হয়েছে, এখানে কি হয়েছে, ডাবল বন্ড হয়ে গেছে। সো তখন কি হয়েছে, এখানে একটা ভ্যাকেন্সি তৈরি হয়েছে। সো ও কি করছে, এই পাশে শিফট করে দিচ্ছে। সো পাশে যখন শিফট করে দিচ্ছে, এটা কি হয়েছে, এরকম হয়ে গেছে। তো তখন এই পজিশনে কি হয়েছে, একটা ভ্যাকেন্সি তৈরি হয়েছে। একটু ভালোভাবে বুঝো। সো যখন এই পজিশনে ভ্যাকেন্সি তৈরি হয়েছে, দেখো রেজাল্টটা আমি দেখাচ্ছি। তো ও কি করছে, এই যে পাশে শিফট করে দিচ্ছে, ভালোভাবে বুঝো। ও কি করছে, পাশে শিফট করে দিচ্ছে। সো আমার এইখানে দেখো কি ঘটনাটা ঘটছে, এটা এখানে আছে, এটা এখানে আছে, এখানে সবই আগের মতো আছে, এটা মাইনাস চিহ্ন দিয়ে দিও। হ্যাঁ, সো এইখানে যখন ভ্যাকেন্সি তৈরি হয়ে গেছে, ও কি করছে, এইখানে দিয়ে দিচ্ছে। সো এইটার টেকনিকটা আমি বলি হাতের ইলেকট্রন হাতে, বুঝে গেছে? মেটা ইন্ডিকেটিং আসবে না এমনি, বাট মেটা সহজ। সো যখন দিয়ে দিছে, দেখো এটা আগের অবস্থায় এসে পড়ছে। সো এইগুলো নিয়ে পেইন খাওয়ার কিছু নাই, জাস্ট দেখায় দিতে পারলেই হয়েছে তোমার। হ্যাঁ, জাস্ট দেখায় দিতে পারলেই হয়েছে কিভাবে চেঞ্জটা হচ্ছে। ওকে, কিভাবে চেঞ্জটা হচ্ছে জাস্ট দেখায় দিতে পারলেই হয়েছে। আর এইখানে যে ঘটনাটা ঘটে, মেইনলি শুরুতে এই যে এইখানের ইলেকট্রনটা মাইনাস হয়ে যায়, ঠিক আছে? এইখানের ইলেকট্রনটা মাইনাস থাকে, এখানে ডাবল বন্ড থাকে না। সো এই জিনিসটা একটু দেখায় দিলেই হয়। সো মেইন যে জিনিসটা হচ্ছে এই যে এখানে একটু মাইনাস থাকলেই হয়। ওকে, মাইনাস মাইনাস মাইনাস। সো এটা কি করে, ফাইনালি যখন দেখাবা, এটা এখানে এসে পড়ে। সো তোমার N ডাবল বন্ড অক্সিজেন, এখানে অক্সিজেনটা হয়। সো তোমার হচ্ছে এই 2, 3 আর 4 এই পজিশনটা তোমাকে দেখাইতে হবে পরীক্ষায়। 2, 3 আর 4 পজিশনে দেখো যে ঘটনাটা ঘটছে, এখানে প্রত্যেকটা ফিগারে দেখো অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়েছে। কি হয়েছে, অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়েছে, তুলনামূলকভাবে অন্য পজিশনগুলোতে ইলেকট্রন বেগের ঘনত্ব বাইরে গেছে। সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। সো এইগুলো এমসিকিউতে আসবে না, সো এইগুলো নিয়ে পেইন খাওয়ার কিছু নাই। ওকে, পেইন খাওয়ার কিছু নাই। সো তোমার এমসিকিউতে যে জিনিসগুলো আসবে বা রিটেনে যে জিনিসগুলো আসবে, সো এইটা একটু মাথায় রাখা লাগবে। সো এখন আসো টোলুইনের জন্য তোমরা রেডি? সবাই একটু বলো টোলুইন। সো আমাদের টোলুইন শেষ করতে হবে আজকে, আমাদের ফেনল আজকে শেষ করতে হবে। কি শেষ করতে হবে ভাইয়া?
টোলোইন শেষ করতে হবে, আমাদের ফেনল শেষ করতে হবে। সো এখন আসো আমরা দেখব হচ্ছে টোলোইনের প্রিপারেশনটা। আমাদের কি করতে হবে, টোলোইনের প্রিপারেশনটা দেখতে হবে। সো সবাই নোট ডাউন করো টোলোইন। সো আমরা গতদিন যে মেথডে পড়ে ফেলছি আজকেও সেই মেথডেই পড়ে ফেলবো, টেনশন করার কোনো কারণ নাই। সো একটু খেয়াল করো, আমরা প্রথমে একটু দেখি প্রিপারেশন বা প্রস্তুতি সো দ্যাট ইজ আওয়ার টোলোইন। সো প্রিপারেশনে যাওয়ার আগে একটু টোলোইন নিয়ে বিস্তারিত যদি তোমাদের বলি, খেয়াল করো টোলোইনের কয়টা পোরশন, দেখো দুইটা পোরশন, ভালোভাবে বুঝো। টোলোইনের কয়টা পোরশন, দুইটা পোরশন, একটা হচ্ছে অ্যালিফেটিক, একটা হচ্ছে অ্যারোমেটিক। এই অংশটাকে আমরা কি বলি, অ্যালিফেটিক পোরশন, অ্যালিফেটিক অংশ, আর এই অংশটা কি, অ্যারোমেটিক অংশ। সো যেহেতু অ্যালিফেটিক অংশ আর এখানে যখন সিঙ্গেল বন্ড, এইখানে এটা কি sp3 হাইব্রিডাইজড, আর এইখানে তো আমরা জানি sp2 হাইব্রিডাইজড। সো প্রায় প্রশ্ন আসে যে কোন যৌগে একের অধিক সংকরায়ন দেখা যায়, তাহলে কি হবে, তোমাকে যদি কখনো প্রশ্ন করে যে কোন যৌগে একের অধিক সংকরায়ন দেখা যায়, তাহলে কি হবে বলো তো, অ্যান্সারটা কি দিবা তোমরা, টোলোইন। আচ্ছা, তোমাকে যদি কখনো প্রশ্ন করে কোন যৌগটি একই সাথে অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে, তাহলে কি হবে বলো তো, তাহলে কি হবে, টোলোইন। সো এইটাকে বলা হয় টোলোইনের পার্শ্ব শিকল। এইটাকে কি বলা হয়, টোলোইনের পার্শ্ব শিকল। এইটাকে কি বলা হয়, এটা হচ্ছে মনে করো টোলোইনের নিউক্লিয়াস, এটা হচ্ছে টোলোইনের নিউক্লিয়াস বা কেন্দ্র, ঠিক আছে। সো আমাদের এই দুই জায়গারই আমরা প্রিপারেশন মানে বিক্রিয়াগুলো দেখব, পার্শ্ব শিকলে কি ধরনের বিক্রিয়া হয়, পার্শ্ব শিকলে জারণটা কেমন হয়, প্রতিস্থাপনটা কেমন হয়। সো এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। আর এই যে এইখানে বেনজিনে যে প্রতিস্থাপনটা হয় এটা কেমন হয়, সো সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। সো এখন আসো আমরা একটু পরের স্লাইডে চলে যাই। সো আমরা এখানে কি পড়ব, প্রিপারেশন। সো গতদিন রিভাইজ দেওয়াটা অনেক ইজি হয়ে গেছিল না, বাসায় প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস করছিলা গতদিন, কোনো প্রশ্নে আটকাইছিলা গতদিনের টপিকগুলোতে, ভাইয়া যা যা পড়াই দিছিলাম কোনো টপিকে আটকাইছিলা, সব কভার হয়ে গেছে না। সো আজকেও দেখবা সব কিছু কভার আপ হয়ে যাবে। সো এগুলো নিয়ে টেনসড হওয়ার কিছু নাই। অর্গানিকটা যতটা কম্প্যাক্ট ভাবে গুছায় তুমি পড়বা ততটা তোমার জন্য সুবিধা, বুঝা গেছে। অর্গানিক ব্যাপারটাই হচ্ছে কম্প্যাক্টনেস, বাট আমরা কম্প্যাক্ট করতে পারি না, আমরা কি করি একটা একটা করে বিক্রিয়া সাজাই। তো তুমি যখন একটা একটা করে বিক্রিয়া সাজাবা তখন তোমার জন্য কি হবে, ব্যাপারটা খুবই ঝামেলার হবে, বুঝতে পারছো। সো তোমাকে কি করতে হবে, কম্প্যাক্টনেসটা নিয়ে আসতে হবে। সো আমরা প্রিপারেশন দেখো আমরা আগেই টোলোইন লিখে ফেলতেছি, মানে আমরা কার কার থেকে প্রিপারেশন করব, সো এই জিনিসটা আমরা একটু দেখব। সো টোলোইনটা কার কার থেকে প্রিপারেশন করতে পারি। সো ফার্স্ট অফ অল গতদিন আমরা একটা বিক্রিয়া পড়ছিলাম ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, মনে আছে কার কার, গতদিন আমরা একটা বিক্রিয়া পড়েছিলাম ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। দেখো যত সামনে যাব তত কি হবে, আস্তে 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 করে হচ্ছে আমাদের ইয়াগুলা কভার আপ হবে, কি বলে একটা একটা করে টপিকগুলা কভার আপ হবে। আচ্ছা তোমাদের একটা অপিনিয়ন নিতে চাই, হ্যাঁ, অর্গানিকের রিটেন ক্লাস কয়টা হলে ভালো হয়? আই থিঙ্ক আমার যে ফিলোসফি 3টা হলে ভালো হয়, কারণ আমরা 3জন টিচার পড়াইছি, যে যার অংশ পড়াইছে ওই অংশ থেকে যতটুক রিটেন যে টপিকগুলো আছে আই থিঙ্ক হচ্ছে ওইটা হচ্ছে তোমাদের পড়াই দিলে ভালো হয়। কারণ সঞ্জয় দাদা একটা ফ্লোতে পড়াইছে, সঞ্জয় দাদার অ্যালিফেটিকের একটা প্যাটার্ন আছে, যখন রিটেন ক্লাসটা নিবে সঞ্জয় দাদা যখন ওইভাবে বুঝিয়ে দিবে তো তখন হচ্ছে ইজি হয়ে যাবে তোমাদের জন্য। হিমেল ভাইয়া শুরুর অংশটা পড়াইছে তোমাদেরকে, সো হিমেল ভাইয়া ওই জিনিসগুলো দেখাই দিল। আমি তোমাদের অ্যারোমেটিক দেখাচ্ছি, আমি তোমাকে অ্যারোমেটিকের কি কি রিটেন আসতে পারে সেগুলো দেখাই দিলাম। তাইলে আই থিঙ্ক হচ্ছে তোমাদের উইন উইন সিচুয়েশন থাকবে। দেখা গেছে 30 মিনিটস করে 3টা ক্লাস হলে 90 মিনিটে কভার আপ হয়ে যাবে। আমরা টার্গেট নিব বড় যেন না হয়, ওকে। সো দেখো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন আমরা কি ইউজ করি বলো তো, মনে আছে শুরুতেই ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড বলছিলাম, শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড অথবা ফেরিক ক্লোরাইডও থাকতে পারে।
এখানে যদি CH3Cl দেই আমরা তাহলে কি তৈরি হবে? কোথা থেকে টলুইন তৈরি হবে? বেনজিন থেকে, মনে আছে? ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। সো আমরা যদি দেখি, দিস ইজ হোয়াট, দিস ইজ ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, তাই তো? এটা কি আমাদের ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। আচ্ছা, তারপরে দেখো, তোমরা ক্লিমেনসন বিজারণের নাম শুনছো? ক্লিমেনসন বিজারণ হোপফুলি শুনছো। সঞ্জয় দাদা অ্যালকেনের ক্লাস যখন পড়াইছে বারবার এই ক্লিমেনসন বিজারণটা উচ্চারণ করছে। সো এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা আমাকে বলবা ক্লিমেনসন বিজারণ কিসের উপস্থিতিতে হয়? মানে কোন বিকারক দেখলেই তুমি চিনবা দিস ইজ ক্লিমেনসন বিজারণ বা ক্লিমেনসন রিডাকশন? কোনটা দেখলেই চিনবা তুমি? বলো তো ভাই আমাকে। ইয়েস, অনেকে উত্তর দিচ্ছে জিঙ্ক অ্যামালগাম অ্যান্ড কনসেন্ট্রেটেড বা গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। ইয়েস, নাইস, জিঙ্ক অ্যামালগাম। দেখো অ্যামালগাম আমরা কিভাবে লিখি? এই যে মার্কারি যদি থাকে এইখানে, এটাকে আমরা বলি অ্যামালগাম। একটু বুঝো উচ্চারণটা কি, জিঙ্ক অ্যামালগাম এবং কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড। এরা এই দুইজন মিলে কি তৈরি করে বলো তো? এই দুইজন মিলে কি তৈরি করে? এই দুইজন মিলে হচ্ছে জাইমান হাইড্রোজেন তৈরি করে। কি তৈরি করে ভাইয়া? জাইমান হাইড্রোজেন। তো তোমাকে যদি ফার্দার প্রশ্ন করা হয় হোয়াট ইজ জাইমান হাইড্রোজেন, ওকে, তোমাকে যদি প্রশ্ন করা হয় হোয়াট ইজ জাইমান হাইড্রোজেন, এটার কাজ কি? এটা খায় না মাথায় দেয়? বলো। সো হোয়াট ইজ জাইমান হাইড্রোজেন? জাইমান হাইড্রোজেন হচ্ছে সদ্য প্রস্তুত হাইড্রোজেন। জাইমান হাইড্রোজেন মানে কি? সদ্য প্রস্তুত হাইড্রোজেন, মানে মাত্র তৈরি করা হয়েছে। সো জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl মিলে এরা কি করে? 4 মোল জাইমান হাইড্রোজেন তৈরি করে। আর এরা মূলত রিডাকশন বা বিজারণের যে কাজটা আছে এটা করে। ওকে, সো কাকে বিজারিত করে আমরা টলুইন পাবো? সো আমরা অ্যালডিহাইডকে, ভালোভাবে বুঝো, অ্যালডিহাইডকে, এখন যেহেতু এটা অ্যারোমেটিক, একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড নেই, বেনজালডিহাইড। সো এটা ট্রিক্সটা কি? এটা ট্রিক্সটা কি? আমরা তো এতক্ষণ বেসিক দেখলাম, এখন ট্রিক্সটা কি? তো যখনই দেখবা এই যে অ্যালডিহাইড আছে এবং জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl আছে, CHOটাকে CH3 বানায় দিবা। বুঝে গেছে? বা CO মূলককে আমরা বলি হচ্ছে, এটার মেকানিজমটা কি? কিটোমূলক। CO মূলকটা কিসে কনভার্ট হয়? মিথিলিন মূলকে কনভার্ট হয়। কিসে কনভার্ট হয়? মিথিলিন মূলকে। এটা কি কিটো গ্রুপ বা কার্বনিল গ্রুপ। সো এটা কিসে কনভার্ট হয়? মিথিলিন মূলকে কনভার্ট হয়। ডান? মাথায় থাকবে তো? মাথায় থাকবে তো? এটা আগে পড়ছি আমরা। সো আমাদের কি নতুন কোনো পড়া আসছে এখন পর্যন্ত বলো তো? নতুন কোনো পড়া কি আসছে এখন পর্যন্ত স্যার? নতুন কোনো পড়া কি আসছে? আসে নাই তো। সো আমরা বলতে পারি যে অ্যারোমেটিক ইজি, অ্যারোমেটিক ইজি, এটা আমরা বলতেই পারি। এটা আমরা বলতে পারি না? অ্যারোমেটিকটা ইজি, একেবারেই ইজি। তারপর দেখো আরেকটা বিক্রিয়া তোমরা পড়ছো, উডস বিক্রিয়া, তাই না? উডস বিক্রিয়া পড়ছো না? উডস বিক্রিয়া, উডস বিক্রিয়া, উডস বিক্রিয়ায় কি থাকে? একটা অ্যালকাইল হ্যালাইড থাকে। আমরা দেখছি উডস বিক্রিয়ায় সোডিয়াম থাকে, ড্রাই ইথার থাকে, তাই না? ড্রাই ইথার থাকে। সো ড্রাই ইথার কেন ইউজ করা হয় মনে পড়ে? বলো তো। ড্রাই ইথারটা আমরা কি কারণে ইউজ করি? কেন অ্যাকোয়াস ইথার ইউজ করি না? অ্যাকোয়াস ইথার ইউজ করলে কি হইতো? মনেম নৌশাদ, আপনি যে রিঅ্যাকশনগুলো দেখান ওইগুলা দেখে গেলেই কি হবে? ইনশাল্লাহ হবে ভাইয়া, হ্যাঁ ইনশাল্লাহ হবে। গতকাল যারা ক্লাস করছে ওরা জানে, মানে প্রশ্ন ব্যাংকে আমি যা পড়াবো ইনশাল্লাহ এর বাইরে আর কিছু আসবে না। ওকে, ইনশাল্লাহ পরীক্ষার হলে যা যা পড়াইছে এগুলো যদি মনে থাকে অর্গানিকে একদম কোপ হবে, কোপ। সো একটু খেয়াল করো। সো এই ড্রাই ইথারটা হচ্ছে নিষ্ক্রিয় দ্রাবক, আমরা বলি ইনার্ট অবস্থায় থাকে। সো ড্রাই ইথার ইউজ না করে যদি অ্যাকোয়াস ইথার ইউজ করতো তাহলে সোডিয়ামের সাথে অ্যাকোয়াস মানে জলীয় দ্রবণ পানি বিক্রিয়া করে বুম আগুন ধরে যেত। বুঝে গেছে? সো এখন আমরা কি করব? এখানে
এখানে হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড দিতে পারি বা মিথাইল হ্যালাইড, আর এখানে যদি একটা অ্যারোমেটিক হ্যালাইড থাকে, একটু খেয়াল করো। সো এইখান থেকে কি হবে, দুইটা জায়গা থেকে সোডিয়াম হ্যালাইড আকারে বের হয়ে যাবে, বুঝে গেছে? সো তারপরে টোলুইন তৈরি হবে। সো এই বিক্রিয়াটার নাম কি আমরা সবাই জানি, এই বিক্রিয়াটার নাম হচ্ছে উডস ফিটিক, তাই না? এটা উডস না, এটা কি উডস ফিটিক বিক্রিয়া। সো এই তিনটা বিক্রিয়াই ছিল টোলুইনের প্রিপারেশন। সো টোলুইনের প্রিপারেশন নিয়ে কারো কোনো ঝামেলা আছে? টোলুইনের প্রিপারেশন নিতে কারো কোনো ঝামেলা আছে? টোলুইনের প্রিপারেশনগুলো একদম ইজি, একদম ইজি। এখন আসেন আমরা হচ্ছে টোলুইনের রিঅ্যাকশনগুলো দেখব। টোলুইনের রিঅ্যাকশনগুলো দেখব। সো এখন আসো, টোলুইনের রিঅ্যাকশনগুলো। সো দেখো, আমরা সামারাইজ ভাবে টোলুইনের রিঅ্যাকশনও পড়ে ফেলবো। সো ফার্স্ট অফ অল টোলুইনের জারণগুলো দেখবো আমরা। ধরো জারণ অনেকভাবে হইতে পারে, একটা হইতে পারে মৃদু জারণ, আরেকটা হইতে পারে আমাদের তীব্র জারণ। কি হইতে পারে? তীব্র জারণ। একটা কি হইতে পারে আমাদের? মৃদু জারণ হইতে পারে, আরেকটা কি হইতে পারে? তীব্র জারণ। সো তোমাকে যদি দেওয়া থাকে কার্বন ডাইসালফাইড প্লাস ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ওকে, একটা হইতে পারে কি থাকতে পারে? কার্বন ডাইঅক্সাইড প্লাস ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ওকে। বা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড নাই, ধরো কার্বন ডাইসালফাইড প্লাস তোমাকে দিয়ে দিল ক্রোমিল ক্লোরাইড CrO2Cl2। এটার নাম কি? ক্রোমিল ক্লোরাইড। এটার নামটা কি ভাইয়া? এটার নাম হচ্ছে ক্রোমিল ক্লোরাইড। একটু খেয়াল করো, ক্রোমিল ক্লোরাইড নোট ডাউন করে নাও। এটার নাম কি? ক্রোমিল ক্লোরাইড। উপরে দেখা যায়? এই ভাইয়ারা, উপরে দেখা যায়? আপুরা উপরে দেখতে পাচ্ছ? ক্রোমিল ক্লোরাইড। আর এটা কি? কার্বন ডাইসালফাইড। আর ধরো হচ্ছে আমাদের আরেকটা দিয়ে দিল হচ্ছে 60% ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ওকে। ধরো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড 60% সালফিউরিক অ্যাসিড দিয়ে দিল। সো এই দুইটা থাকলে মনে রাখবা অলওয়েজ মৃদু জারণ। এই দুইটা থাকলে হচ্ছে মৃদু জারণ। একটু হিট দিতে হবে এখানে হিটটা দিতে হবে 45 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, 45 ডিগ্রি সেলসিয়াস হিট দিতে হবে। সো এই দুইটা কেসে মনে রাখবা মৃদু জারণ। আর আরেকটা কেসে হচ্ছে তীব্র জারণ, যেমন পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং নাইট্রিক অ্যাসিড যদি তোমার থাকে, একটু খেয়াল করো, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, তোমার যদি থাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, তোমার যদি থাকে নাইট্রিক অ্যাসিড, বুঝে গেছে? এই তিনটা জিনিস যদি থাকে, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, নাইট্রিক অ্যাসিড। একটু ভালোভাবে দেখো, বড় করে লেখেন, দেখা যায় না? ছোট হয়ে যাচ্ছে? আমি একটু দেখি তো ক্যামেরায়, ছোট হয়ে যাচ্ছে কিনা। আচ্ছা, একটু বড় করে লিখছি, ঠিক আছে? সরি। সো একটু খেয়াল করো, আমি একটু বড় করে লিখি। কি কি বলছে আরেকবার রিভাইজও হয়ে যাবে তোমাদের। সো দেখো, বলছি হচ্ছে আমার যদি থাকে কার্বন ডাইসালফাইড প্লাস ক্রোমিল ক্লোরাইড, এখন দেখা যায়? Cl2 ক্রোমিল ক্লোরাইড। আমার যদি থাকে, একটু খেয়াল করো, আমার যদি থাকে হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, তারপরে কি বলছিলাম বলো তো? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সাথে 60% সালফিউরিক অ্যাসিড, 65% সালফিউরিক অ্যাসিড, SO4 আর 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই দুইটা কেস। আরেকটা কি বলছিলাম আমার? পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, এটার সাথে যদি সালফিউরিক অ্যাসিড থাকে, তারপর
আমার যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকে আর আমার যদি নাইট্রিক অ্যাসিড থাকে HNO3 ফুটন্ত ফুটন্ত কখন হবে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সো এই তিনটা কেস। সো মনে রাখবা এইখানে কি তৈরি হবে এই দুইটা কেসে আমার তৈরি হবে হচ্ছে বেনজালডিহাইড। ভালোভাবে বুঝো, পরীক্ষায় প্রচুর আসে। এই দুইটা কেসে কি তৈরি হবে ভাইয়া? বেনজালডিহাইড। আর এই তিনটা কেসে আমার কি তৈরি হবে? বেনজোইক অ্যাসিড। মাথায় ঢুকছে স্যার? ভালোভাবে তাকাও, আমরা কিন্তু পাঁচটা বিক্রিয়ার একটা সমাধান। ভালোবাসার দৃষ্টিতে তাকাও, মুখস্থ করে ফেলো। কার্বন ডাইসালফাইড প্লাস ক্রোমিল ক্লোরাইড। ভালোভাবে তাকাও, কার্বন ডাইসালফাইড প্লাস ক্রোমিল ক্লোরাইড কি হয়েছে? বেনজালডিহাইড। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড 65% সালফিউরিক অ্যাসিড কি তৈরি হবে? বেনজালডিহাইড। ওকে, তারপরে কি বলবা? পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড। পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড কি হবে স্যার বলেন? তারপরে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নাইট্রিক অ্যাসিড। এই জিনিসগুলো ভালোভাবে তাকান। ওকে, ডান। এখন আসেন ক্লোরিনের পার্শ্ব শিকলের আরেকটা বিক্রিয়া দেখাই। তোমরা এই জিনিসটা অ্যালকেনেও পড়ছো, ভালোভাবে দেখো। সেটা হচ্ছে ইন প্রেজেন্স অফ সানলাইট আমরা কি লিখি? ইউভি। সো ধরো ক্লোরিনেশন করব 111 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে প্রথমে কি হবে একটু খেয়াল করো। একটা হাইড্রোজেন অপসারণ হবে, একটা ক্লোরিন বসবে CH2Cl। তারপরে দেখো আবার যদি সেম জিনিস রিপিট করি, সানলাইট ক্লোরিন 111 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি তৈরি হবে? খেয়াল করো, CHCl2, তাই না? প্রথমটা হয়েছে বেনজাইল ক্লোরাইড, তারপরেরটা হয়েছে বেনজাল ক্লোরাইড। তারপরে যদি দেখি সানলাইট ক্লোরিন 111 ডিগ্রি সেলসিয়াস, সো আমরা বলবো এটাকে বেনজো ট্রাইক্লোরাইড CCl3। এটাকে কি বলবো? বেনজো ট্রাইক্লোরাইড। সো একটু খেয়াল করো, প্রথমটাকে কি বলবো? এটাকে বলবো হচ্ছে বেনজাইল। কি বলবো? বেনজাইল ক্লোরাইড। তারপরেরটাকে আমরা কি বলবো? বেনজাল ক্লোরাইড। দেন কি বলবো? বেনজো ট্রাইক্লোরাইড। বেনজাইল, বেনজাল, বেনজো ট্রাইক্লোরাইড। ওকে, হ্যাঁ, মৃদু জারণে অ্যালডিহাইড তৈরি হয়। ঠিক আছে, মৃদু জারণে অ্যালডিহাইড তৈরি হয়। সো এটা হচ্ছে পার্শ্ব শিকলের বিক্রিয়া। অন্য বেনজিন রিংয়ে যাওয়ার আগে এটা খুব ভিগোরাসলি এই যে অ্যালকেন যেখানে দেখে, কারণ হচ্ছে অ্যালকেনের ক্ষেত্রে এই শর্তটা প্রযোজ্য হয়। সো এই উপরের অংশটা কি অ্যালকাইল মূলক না? অ্যালকাইল মূলকে এই কারণে ক্লোরিনেশনগুলো হয়েছে। ক্লিয়ার? সো এটা কিন্তু পরীক্ষায় প্রচুর আসে যে ক্লোরিনের মানে টলুইনের পার্শ্ব শিকলে ক্লোরিনেশন কি হিসেবে আসে? টলুইনের পার্শ্ব শিকলে ক্লোরিনেশন। ওকে, টলুইনের পার্শ্ব শিকলে ক্লোরিনেশন। এখন তোমরা আমারে বলো টলুইনের নাইট্রেশনে কি তৈরি হয়? সবাই একটু বলো। ধরো আমি দুইভাবে দিতে পারি, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। ফাইনাল প্রোডাক্ট পড়বো আমরা। আরেকটা হইতে পারে ডায়ালিউট নাইট্রিক অ্যাসিড, ডায়ালিউট সালফিউরিক অ্যাসিড। দুইটা জিনিস হইতে পারে। সো তোমরা আমাদের উত্তর দাও কি হবে? প্রথমটা হইতে পারে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। তারপরেরটা হইতে পারে ডায়ালিউট নাইট্রিক অ্যাসিড, ডায়ালিউট সালফিউরিক অ্যাসিড। বলো। সো কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, 3 ধাপে গিয়ে ফাইনাল প্রোডাক্ট কি আসবে? TNT। তো তোমার তো ধাপে ধাপে পড়া লাগবে, ফাইনাল প্রোডাক্টটা লাগবে। বলো তো কোনটা লাগবে?
তোমার কোন জিনিসটা লাগবে? ফাইনাল প্রোডাক্টটা লাগবে না? সো এটাকে আমরা বলি 2,4,6 ট্রাইনাইট্রোটোলুইন। কি বলে এটার নাম কি? 2,4,6 TNT বা ট্রাইনাইট্রোটোলুইন, তাই না? আমরা বলি হচ্ছে এটাকে 2,4,6 ট্রাইনাইট্রোটোলুইন বা আমরা কি বলি সংক্ষেপে TNT। বুঝা গেছে? TNT। এখন এই TNT কি? হ্যান্ড গ্রেনেড বা মনে করো বিস্ফোরণে ব্যবহার করা হয়। সো TNT কে বিস্ফোরণের বিক্রিয়াটাও আইসা পড়তে পারে। সো TNT কে তুমি যদি ডেটোনেটর সহযোগে, ডেটোনেটর মানে কি? যেটা বিস্ফোরণ ঘটায়, ঠিক আছে? মানে বিস্ফোরকটাকে অ্যাক্টিভ করে ডেটোনেটর সহযোগে যদি বিস্ফোরণ ঘটাও, তোমার কি হবে? কার্বন মনোক্সাইড তৈরি হবে, প্লাস নাইট্রোজেন তৈরি হবে, প্লাস পানি তৈরি হবে। সো তোমার কয় মোল কার্বন ডাইঅক্সাইড? 14 মোল কার্বন মনোক্সাইড তৈরি হবে, 5 মোল নাইট্রোজেন, 2 মোল পানি। ঠিক আছে? এইভাবে মনে রাখবা 14-5-2। ঠিক আছে? 14-5-2 হাইড্রোজেন নাইট্রোজেন। ও একটু এখানে একটু ঠিক করে নাও, 5 মোল হাইড্রোজেন আর 2 মোল নাইট্রোজেন তৈরি হবে। 2 মোল নাইট্রোজেন তৈরি হবে। সো 14-5-2 এইভাবে মনে রাখবা। কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন, নাইট্রোজেন। 14-5-2 এইভাবে মনে রাখবা। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট, বইটা একবার আসছে, দ্যাট মিনস কি অন্য বিশ্ববিদ্যালয়গুলো কপি করবে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। 14-5-2, 14 মোল কার্বন মনোক্সাইড, 5 মোল হাইড্রোজেন, 2 মোল নাইট্রোজেন। ক্লিয়ার সবাই? সো ইম্পর্টেন্ট বিক্রিয়া মোটামুটি প্রায় শেষ। আর এটা কি? অর্থোনাইট্রোটোলুইন, প্যারানাইট্রোটোলুইন। এটা কি তৈরি করবে? অর্থোনাইট্রোটোলুইন, প্যারানাইট্রোটোলুইন। সো একটু মাথায় রাখো, এটা কি? অর্থোনাইট্রোটোলুইন আর প্যারানাইট্রোটোলুইন তৈরি করবে। সো এটা ইম্পর্টেন্ট না, এটা এত বেশি আসবে না। প্রথমটা ইম্পর্টেন্ট, উপরেরটা ইম্পর্টেন্ট। আর দুইটা সহজ বিক্রিয়া পড়াই, এই টোলুইন আমরা খতম করব। সো আমরা যদি টোলুইনের ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন করি কিসের উপস্থিতিতে? CH3Cl। তাহলে কি যুক্ত হবে বলো তো? CH3 মূলক যুক্ত হবে না? টোলুইনের যদি ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন করি, দেখো তো কি যুক্ত হবে? CH3 অর্থ পজিশনে একটা মিথাইল মূলক আর প্যারা পজিশনে একটা মিথাইল মূলক যুক্ত হবে কিনা? ইয়েস অর নট? তোমরা আমারে বলো। অর্থ পজিশনে একটা মিথাইল মূলক, প্যারা পজিশনে একটা মিথাইল মূলক যুক্ত হবে কিনা? সেটার নাম হচ্ছে জাইলিন। এটার নাম কি? জাইলিন। সো এটাকে আমরা কি বলবো? অর্থোজাইলিন। মানে দুইটা মিথাইল মূলক থাকলে আমরা বলি হচ্ছে জাইলিন। আর অর্থ পজিশনে যেহেতু মিথাইল মূলক আসছে, অর্থোজাইলিন। আর এটাকে কি বলবো? প্যারাজাইলিন। ঠিক সেম ভাবে দেখো, একটা বুঝলে আরেকটা বুঝবা। ধরো ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে আমরা যদি হচ্ছে ক্লোরিনকে বিক্রিয়া করাই, এটা আসবে না পরীক্ষায়, তারপর দেখায় রাখি। অর্থোক্লোরোটোলুইন, ভালোভাবে বুঝো। অর্থোক্লোরোটোলুইন আর কি তৈরি হবে? প্যারাক্লোরোটোলুইন তৈরি হবে। ইয়েস অর নট? অর্থোক্লোরোটোলুইন আর প্যারাক্লোরোটোলুইন তৈরি হলো। দ্যাটস অল ফর টোলুইনের রিঅ্যাকশন। টোলুইনের বিক্রিয়াগুলো দেখো হয়েছে কিনা? এইগুলা তো একাডেমিকে পড়ো নাই। কে বলছে? একাডেমিকে তো আমরা পড়াইছি এইগুলা। এই একাডেমিকে পড়ো না এইগুলা? রিক্যাপ করে দিব, টেনশন করিও না। সব রিক্যাপ হবে, সব রিক্যাপ হবে ভাইয়ারা, টেনশন করার কোনো কারণ নাই। নুসরাত শোভা, তুমি কি আজকে ফার্স্ট টাইম টোলুইন পড়তেছো? জীবনে প্রথমবারের মতো? নুসরাত শোভা, আজকে কি তুমি ফার্স্ট টাইম? তো ফার্স্ট টাইম হইলে একটু ঝামেলা আছে, হ্যাঁ। কারণ হচ্ছে মানে অর্গানিকের একটা ধাঁচ আছে ভাইয়া, মানে শুরু থেকে করে আসতে হয়। তুমি বা এই কোর্সের আগের ক্লাসগুলো করছো, আগের ক্লাসগুলো করলে একটু বুঝার কথা। সো দেখো ঘটনাটা কি ঘটতেছে, দেখো টোলুইন। সো যখন এই যে আমরা মিথাইল মূলকটা দেখতেছি, ভালোভাবে বুঝো চেঞ্জটা কোথায় হবে। চেঞ্জটাই প্রথমে এই পাঁচটা আমরা করছি হচ্ছে পার্শ্ব শিকলে বিক্রিয়া, মানে শুধু মিথাইল মূলকে চেঞ্জ হবে, বাকিগুলোতে চেঞ্জ হবে না। আর এই পাঁচটা কি করছি আমরা হচ্ছে নিউক্লিয়াসে চেঞ্জ হবে, মিথাইল মূলকে চেঞ্জ হবে না। বুঝতে পারছো? তাহলে ডান পাশটা কি? আমার সাথে আসো। ডান পাশটা হচ্ছে পার্শ্ব শিকলের চেঞ্জ,
আর বাম পাশটা কি নিউক্লিয়াসে চেঞ্জ। এখন দেখো এই যে মিথাইল মূলকের চেঞ্জটা কিভাবে হবে, যখন তুমি দেখবা কার্বন ডাইসালফাইড বা ক্রোমিল ক্লোরাইড আছে বা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বা 65% সালফিউরিক অ্যাসিড আছে, তখন বুঝবা হচ্ছে জারণ। তো জারণের টেকনিক আমরা এই যে ইয়াতে পড়ে আসছি, ধরো অ্যালকেন অথবা অথবা তুমি যদি অ্যালকোহলকে জারণ করো, অ্যালকোহলকে তুমি যদি মৃদু জারণ করো তাহলে কি হবে, এটা অ্যালডিহাইড হবে, তাই না? মৃদু জারণ করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে তুমি যদি ফার্দার জারণ করো তাহলে কি হবে, এটা অ্যাসিড হবে। সো এই টেকনিকটা আমরা পড়ছি, হ্যাঁ। আর যদি তীব্র জারণ করো ডাইরেক্ট এক লাফে অ্যাসিড হয়ে যাবে। সো এটা হচ্ছে আমরা অ্যালিফেটিকে পড়ে আসছি। সো ওই টেকনিক ধরেই আমরা আগাচ্ছি যে ধরো হচ্ছে টলুইন, এটা যদি আমরা মৃদু জারণ করি, ধরো কার্বন ডাইসালফাইড ক্রোমিল ক্লোরাইড এটা থাকলে মৃদু জারণ, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড সালফিউরিক অ্যাসিড এটা থাকলে মৃদু জারণ। সো এই দুইটার যে কোনো একটা থাকলে অ্যালডিহাইড, প্রশ্ন সলভে দেখলে বুঝবা। তারপর দেখো পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা নাইট্রিক অ্যাসিড এদের কেউ থাকলে বুঝতে হবে তীব্র জারণ, তাহলে এটা কি হয়ে যাবে, এক লাফে অ্যাসিড হয়ে যাবে। আমার কথাটা এখন ধরতে পারছো? আর এটা কি পড়ছি আমরা, প্রতিস্থাপন পড়ছি, অর্থাৎ একটা করে হাইড্রোজেন সরে যাবে, একটা করে ক্লোরিন অ্যাড হবে। দেখো প্রত্যেকবারই কি হচ্ছে, একটা করে হাইড্রোজেন সরে যাচ্ছে। আগে CH3 ছিল, 3টা হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোজেন চলে গেছে, একটা ক্লোরিন বসছে। দেখো এখানে কি ছিল, CH2, একটা হাইড্রোজেন চলে গেছে, একটা ক্লোরিন বসছে। এখানে কি ছিল, CH, সো একটা হাইড্রোজেন চলে গেছে, একটা ক্লোরিন বসছে। সো এটা কি চেইন বিক্রিয়া বলি, মানে যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেন থাকবে ততক্ষণ এই বিক্রিয়াটা চলতে থাকবে। সো বেনজাইল, বেনজাল, বেনজো ট্রাইক্লোরাইড এগুলোর নামগুলো লিখছি। এখন কিছুটা বুঝতে পারতেছো মিস নুসরাত শোভা? তারপর দেখো টোলোইন, টোলোইনকে যদি আমি নাইট্রেশন করি, সো প্রথমে এই যে অর্থোনাইট্রোটোলোইন প্যারানাইট্রোটোলোইন তৈরি হয়, এটাকে ফার্দার নাইট্রেশন করলে অর্থ প্যারা ডাইনাইট্রোটোলোইন তৈরি হয়, তারপরে আবার নাইট্রেশন করলে TNT হয়। সো এটা একবারেই দিচ্ছি আমরা, কারণ পরীক্ষার হলে এটাই আসে যে হচ্ছে টোলোইনের নাইট্রেশনে কি তৈরি হয়, TNT। TNT মানে কি 2,4,6 ট্রাইনাইট্রোটোলোইন। এখন TNTর বিস্ফোরণটা, TNT তোমরা জানো বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হয়। এখন TNTকে তুমি যদি বিস্ফোরণ ঘটাও তাহলে এই বিক্রিয়াটা কি, মানে কি কি তৈরি হয়, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন, নাইট্রোজেন, 14 মোল কার্বন মনোক্সাইড, 5 মোল হাইড্রোজেন, 2 মোল নাইট্রোজেন তৈরি হয়। এটা বুঝাইলাম আর কি। তারপর দেখো আমরা দেখছি হচ্ছে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। এখন ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ায় ফ্রিডেল ক্রাফট যদি অ্যালকাইলেশন হয়, আমরা গত দিনও দেখছি যে মিথাইল মূলক যুক্ত হয়। সো এখন যেহেতু টোলোইন অর্থ প্যারা নির্দেশক, ভালোভাবে বুঝো টোলোইন কি অর্থ প্যারা নির্দেশক, তাহলে অর্থ পজিশনে আর প্যারা পজিশনে এটা হিসাব বসবে। সো অর্থ পজিশনে কি বসছে, মিথাইল মূলক, প্যারা পজিশনে মিথাইল মূলক বসছে। এখন আবার ক্লোরিনেশন করাচ্ছ, টোলোইন অর্থ প্যারা নির্দেশক, অর্থ পজিশনে ক্লোরিন বসছে, প্যারা পজিশনে ক্লোরিন বসছে। সো এখন বুঝছো ভাইয়া, এখন বুঝছো? দেখো তো টোলোইনের বিক্রিয়া এগুলো মাথায় ঢুকছে কিনা, তাহলে আমরা কিছু প্র্যাকটিস করলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে আমাদের, হ্যাঁ। সারাফ আঞ্জুম বলছে ভাইয়া লিখতে তো আপনার টাকা খরচ হয় না, আরেকটু বড় করে লিখলে কি সমস্যা হয়? এটাও বুঝো না, আরো বড় করে লিখবো? আচ্ছা নেক্সট টাইম আরো বড় করে লিখবো না ভাইয়া, ওকে। বাট যথেষ্ট বড় করে লেখা আছে, তারপরে আরো বড় করে লিখবো না, সমস্যা নাই ভাইয়া, কষ্ট পায় না, হ্যাঁ। দেখো প্রথম প্রশ্নটা, দেখো বুয়েটে আসছে, তোমাদের একটু কনফিডেন্স দেওয়ার জন্য যে বুয়েটের প্রশ্নই তো তোমরা ভাবো কঠিন, বাট কঠিন বলতে কিছু নাই। ক্লোরোবেনজিন, মিথাইল ক্লোরাইড, সোডিয়াম আছে। তো সোডিয়াম থাকলে মাথায় কি আসে বলো তো, একটু উডস বিক্রিয়া টাইপ ভাব আসে না? সো উডস ফিডিক বিক্রিয়া পড়ছো, ঠিক আছে? উডস ফিডিক বিক্রিয়া পড়ছো। সো দেখো উডস ফিডিক বিক্রিয়া কি তৈরি হয় আমরা দেখছিলাম, এই যে এই সোডিয়াম আর এই ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে, সোডিয়াম ক্লোরাইড আকারে বের হয়ে যাবে। আর এইখানে কি হবে বলো তো, এইখানে হচ্ছে টোলুইন তৈরি হয়েছে, বুঝা গেছে? এখানে কি তৈরি হয়েছে, টোলুইন তৈরি হয়েছে, ওকে। ঠিক আছে সাফওয়ান, বুঝতে পারছো? সো হোপফুলি যারা একটু আগে থেকে ক্লাসটা করছো সবাই পারার কথা, হ্যাঁ। তারপরে আসো, তীব্র অম্লীয় মাধ্যমে জিঙ্ক এর সাথে প্রতি প্রবাহের রিফ্লাক্সের মাধ্যমে, দেখো
কি বলছে জিঙ্কের সাথে জিঙ্ক অ্যামালগাম, বুঝতে পারছো? এসিটোফেননকে বিজারিত করলে ইথাইল বেনজিন তৈরি করা যায়। এসিটোফেনন মানে কি দেখো, CH3, এসিটোফেননটা হচ্ছে এইটা, ধরো হচ্ছে এই যে বেনজিন মূলক আছে, এখানে কি আছে COCH3, এটাকে কি বলা হয় এসিটোফেনল, মানে এসিটাইল মূলক। বিজারিত করলে ইথাইল বেনজিন, ইথাইল বেনজিন মানে কি, ধরো এই হচ্ছে বেনজিন, আমাদের বেনজিনে কি আছে ইথাইল মূলক, বিক্রিয়াটির নাম কি, মানে কি বলছে দেখো, তোমার এই COCH3 জিঙ্ক অ্যামালগামের উপস্থিতিতে এটা হচ্ছে CH2CH3 তে কনভার্ট হয়েছে। তো দেখো CO মূলক CH2 মূলকে কনভার্ট হয়েছে না, এটার নাম কি হবে? ঠিক আছে, বলো তো এটার নাম কি হয়েছে? বলো তো, এটার নাম হয়েছে হচ্ছে, আমরা সুন্দরভাবে বলবো ক্লিমেনসন বিজারণ। কারণ হচ্ছে এই ক্লিমেনসন বিজারণ আমরা পড়ছি কিটোমূলক মিথিলিন মূলকে কনভার্ট হয়। সো দিস ইজ হোয়াট ক্লিমেনসন বিজারণ। ক্লিয়ার? ক্লিয়ার? তারপরে আসো পরেরটাই, যে কি কঠিন আসে প্রশ্ন। দেখো কোন যৌগটি অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে, কোনটা হবে বলো? টলুইন, সবাই জানো টলুইন। তারপরে দেখি আমরা, টলুইনকে ক্রোমিল ক্লোরাইড দ্বারা জারিত করলে বেঞ্জালডিহাইড উৎপন্ন হয়। নিচের কোন বিক্রিয়া নামে পরিচিত? এই বিক্রিয়াটার নাম হচ্ছে ইটার্ড বিক্রিয়া, একটু মাথায় রাখবা। হ্যাঁ, এখানে একটু লিখে দিই শুরুতে। এই যে ক্রোমিল ক্লোরাইড দিয়ে যে জারণ করছে, এটাকে কি বলা হয়? ইটার্ড বিক্রিয়া। ইটার্ড বিক্রিয়া, বুঝা গেছে? ক্রোমিল ক্লোরাইড দিয়ে যে বিক্রিয়াটা হয়, এটাকে কি বলা হয়? ইটার্ড বিক্রিয়া। সেই জিনিসটা একটু মাথায় রাখবা, ইটার্ড বিক্রিয়া, ইটার্ড বিক্রিয়া। ওকে, তারপর দেখো টলুইন থেকে বেঞ্জালডিহাইড তৈরিতে কোনটা ব্যবহার করা হয়? টলুইন থেকে বেঞ্জালডিহাইড, দ্যাট মিন্স কি মৃদু জারণ, তাই না? টলুইন থেকে বেঞ্জালডিহাইড, এটা মানে কি মৃদু জারণ। সো মৃদু জারণ করতে কি কি ব্যবহার করা হয় সবাই একটু বলো। অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট, তারপর হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। বলো কোনটা? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড না? সো এখন বুঝতেছো প্রশ্নগুলো কিভাবে আসে, ভাইয়া কেন কম্প্যাক্ট ভাবে পড়াইছি। প্রশ্ন যখন সলভ করবা ভার্সিটি ক্লাসের মজা বুঝবা, কারণ ভার্সিটি ইটস অল অ্যাবাউট টেকনিক, মানে প্রশ্নটা কিভাবে আসে এটা ধরতে পারাটা। ভার্সিটির প্রশ্ন কিছুই না, জাস্ট ধরতে পারা পরীক্ষায় কিভাবে প্রশ্নটা আসে। আমার কথাটা বুঝতে পারছো তোমরা? তাই আমি যারাই ভার্সিটিতে চান্স পাইতে চায় বা ভালো করতে চায়, আমি বলি তোমাদের প্রশ্ন ব্যাংক ছাড়া কোনো বিকল্প নাই। প্রশ্ন ব্যাংক ছাড়া কোনো বিকল্প নাই। ওকে, উম্মে প্রশ্ন করছে, ভাইয়া ঢাবির এক্সাম কি 15 ফেব্রুয়ারি? এটা তো আরো 1 মাস আগের খবর। তারপরে দেখো, ফুটন্ত টলুইনের মধ্যে ক্লোরিন গ্যাস চালনা করলে কি তৈরি হবে বলো। ফুটন্ত টলুইনের ভিতরে টলুইনকে যদি হিট দাও, ফুটন্ত টলুইন মানে কি 111 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাই না? ওকে, সো বেনজো ট্রাইক্লোরাইড তৈরি হয় না ফাইনালি, আমরা দেখছিলাম না? বেনজো ট্রাইক্লোরাইড, অ্যান্সারটা কি হবে? এ হবে। হ্যাঁ, অ্যান্সারটা কি হবে? এ হবে, বেনজো ট্রাইক্লোরাইড। তারপরে যদি দেখি আমরা, সোডিয়াম বেনজোয়েট ও সোডা লাইমের মিশ্রণকে তীব্রভাবে উত্তপ্ত করলে জৈব যৌগ এ ও সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়। কি বলছে? সোডিয়াম বেনজোয়েট এবং সোডা লাইমকে তীব্রভাবে উত্তপ্ত করলে জৈব যৌগ এ, দ্যাট মিন্স কি? এটা কি বলো তো? এ কি হবে তোমরা একটু বলো আগে, এটা কি হবে? ধরো বলছে হচ্ছে সোডিয়াম বেনজোয়েট, ভালোভাবে বুঝো, জাহাঙ্গীরনগরে আসছে, COO, এটাকে যদি সোডা লাইম দিয়ে উত্তপ্ত করো, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড, হিট দাও, তাহলে কি হবে? বেনজিন। এটা কি হবে? বেনজিন।
দেখো ধাপে ধাপে প্র্যাকটিস করা শিখো, তোমরা খালি উত্তরের পিছনে দৌড়াও। এখন এটাকে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, আর বলছে শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে এ যৌগ এবং শুষ্ক মিথাইল ক্লোরাইডের মিশ্রণকে উত্তপ্ত করলে বি যৌগ তৈরি হয়। বুঝে গেছে? এ যৌগ এবং শুষ্ক মিথাইল ক্লোরাইডের মিশ্রণকে উত্তপ্ত করলে বি যৌগ তৈরি হয়। ওকে, তারপরে কি বলছে, বি যৌগটি কি দেখো, ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, ঠিক আছে, আর মিথাইল ক্লোরাইড বিক্রিয়া করলে কি তৈরি হয়? টলুইন। না কি সহজ জিনিস, কি তৈরি হয়? টলুইন। সো অ্যান্সার কি? বি নাম্বারটা। অ্যান্সার কি? বি নাম্বারটা। ক্লিয়ার? কঠিন কিছু? কঠিন না, পড়ালেখা সহজ। তারপর দেখো নিম্নলিখিত বিক্রিয়ায় কি ঘটে রাসায়নিক সমীকরণের সাহায্যে দেখাও। প্যারাজাইলিনকে উত্তপ্ত ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড প্রয়োগের উপস্থিতিতে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করলে কি হয়? আচ্ছা, এগুলা রিটেনে পড়াবো না, এগুলা ইঞ্জিনিয়ারিং এর টপিক, তোমার লাগবে না। তারপর দেখো শুষ্ক ইথারে অ্যারাইল ও মিথাইল আয়োডাইড দ্রবণকে সোডিয়াম ধাতু সহ রিফ্লাক্স করলে টলুইন উৎপন্ন হয়। অ্যালকাইল বেনজিন তৈরির পদ্ধতিকে কি বলা হয়? ধরো অ্যারাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড, সোডিয়াম আছে, একটু আগে দেখছি আমরা, এটাকে কি বলবো? উডসফিটিক। না আমরা উডসফিটিক বলবো কিনা? উডসফিটিক। ওকে, উডসফিটিক। সো প্রশ্ন দেখে ভয় পাইলে হবে না, উত্তর একেবারেই সহজ। অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে বেনজিন এবং বেনজাইল ক্লোরাইডকে রিফ্লাক্স করলে যে জৈব যৌগ পাওয়া যায়, ওকে, তার নাম লেখো। সো এগুলো দেখাবো তোমাদের, এখন না, রিটেন ক্লাসে দেখাবো। হ্যাঁ, রিটেনের প্রশ্ন আছে কিছু, ঠিক আছে। এটা কি হবে বলো তো? এটা কি হবে? বলো সবাই, এটা কি হবে? এই টলুইন, এটা কি অর্থপ্যারা নির্দেশক না? অর্থ পজিশনে কে যুক্ত হবে বলো তো? এই একটা হাইড্রোজেন আর ক্লোরিন চলে যাবে, COCH3, ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন, মনে আছে তোমাদের? অর্থ পজিশনে একটা যুক্ত হবে, প্যারা পজিশনে একটা যুক্ত করে দিবা। ওকে, তারপরে দেখো এগুলো সব রিটেনে দেখাবো না, আজকে করাইলে আর মজা থাকবে না। ফেনল, ফেনল, টলুইন নিয়ে কারো কোনো ঝামেলা আছে? টলুইনের প্রশ্নগুলো বুঝছো তো? কি কি প্রশ্ন আসতে পারে টলুইনে? টলুইন নিয়ে কারো কোনো ঝামেলা আছে? টলুইন নিয়ে কারো কোনো ঝামেলা আছে? এই ব্রাদার, কে আছো? একটু পানি দিও তো। এখন আসলে আমরা ফেনলটা স্টার্ট করি। হ্যাঁ, ফেনল। সো তোমরা আমাকে একটু উত্তর দাও, ফেনলের আরেক নাম কি? তোমাকে যদি প্রশ্ন করা হয় ফেনলের আরেক নাম কি, তো কি উত্তর দিবা বলো তো? তোমাকে যদি প্রশ্ন করা হয় ফেনলের আরেকটা নাম কি, তো উত্তর কি দিবা বলো? সামিয়া বিনতে জামাল, কি হয়েছে? মন খারাপ কেন? বেনজানল। কি প্রশ্ন ভাইয়া বলো, প্রশ্নটা বলো। প্রশ্নটা বলো, কি প্রশ্ন? আচ্ছা, এএফএমসি নিয়ে ধারণা দিবেন। হ্যাঁ প্লিজ, এটা ভার্সিটির ব্যাচের ক্লাস, এই কারণে আমি প্রশ্নটা স্কিপ করে গেছি, বুঝছো? মেডিকেল ব্যাচের হলে আমি বলতাম। এএফএমসি হচ্ছে আর্মড ফোর্স মেডিকেল কলেজ। হ্যাঁ, তো তোমার ঢাকা মেডিকেলের পরীক্ষার পরে এটা সার্কুলার দিবে, এটাই কিছু লিমিটেড সিট থাকে, তো এই জিনিসটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, যে এটা তোমার দুইভাবেই পড়া যায়, ফুল ফ্রি স্কলারশিপেও পড়া যায়, চাইলে তুমি টাকা দিয়েও পড়তে পারো, তো সমস্যা নেই। এগুলো নিয়ে ডিটেলসে আমাদের ইয়াতে আলোচনা করা আছে মেডিকেল ব্যাচে, বাট তারপরে আমি তোফায়েল ভাইকে রিকোয়েস্ট করবো না ডিটেলসে বলতে। হ্যাঁ, আচ্ছা, এই চ্যাপ্টার নিয়ে, ও ভাইয়া এটা না তো, আচ্ছা ঠিক আছে, এই চ্যাপ্টার নিয়ে কথা বলবো, টেনশন করো না, এই চ্যাপ্টার নিয়ে ওভারঅল একটা ডিসকাশন দিয়ে দিব। সো আসো
ফেনলের আরেক নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড, এই জিনিসটা একটু মাথায় রাখবা। ফেনল মিন্স কি? ফেনল মিন্স হচ্ছে কার্বলিক অ্যাসিড, ফেনলের আরেকটা নাম। কার্বলিক অ্যাসিড। তো ফেনল কি অম্লীয় না ক্ষারীয় না নিরপেক্ষ বলো তো? ফেনল কি ব্রেক? এই সাদমান সাইফ, কয় মাস পরে পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষার নেই 1.5 মাস, দিনের 11টা বাজে ভাই, ব্রেক দেন একটু ঘুমাই। সবকিছু তোমার ফাইজলামি লাগে দুনিয়াটা। হ্যাঁ, এখন এই যে মনে করো ফাইজলামি করে বেড়াচ্ছ, চিল করে বেড়াচ্ছ, পরে 2 দিন পরে চান্স হবে না, তোমরাই সিম্পিতে নিয়ে পোস্ট দিবা যে আমাকে কেউ দেখে না, আমার জন্য কেউ নাই, যারা চান্স পায় না তাদের নিয়ে কেউ কোনো চিন্তাই করে না। তো এই যে পরীক্ষা, এই ক্লাস চলার সময় যে মনোযোগী না, ক্লাস করার সময় যে বাবা মা যে কষ্ট করে টাকা পয়সা দিয়ে পড়াচ্ছে, এরকম সিগমা মেল সাজার জন্য যে ক্লাসে একটা কমেন্ট করে দিলাম যে ঘুমাই, বেটা এমন ভাবে পড়ালেখা করা লাগবে যে ঘুম কি জিনিস ভুলেই যাবা। পড়ার চিন্তা থাকলে তো ঘুম তো মনে করো পড়ার চিন্তায় পালাবে। বাপ মা এসে মাথায় বুলে চোখ বুলে বলবে যে ঘুমাও। ওই লেভেলে যেতে পারলে বুঝবা হচ্ছে চান্স হবে যখন তোমার বাপ মা বা বন্ধু বান্ধব এসে বলবে যে হচ্ছে অনেক হয়েছে, এখন একটু ঘুমাও। সাদমান, তোমার একটা মিশন দিয়ে দিলাম। হ্যাঁ, ও আবার কমেন্ট করছে মোটিভেটেড। এইসব মোটিভেটেড লেখা কোনো লাভ নাই, পড়তে হবে। তুমি যদি চান্স পাও গ্র্যান্ড সেলিব্রেশনে এসে দেখা করবে, ডাইরেক্ট স্টেজে আসবা যদি আসলেই মোটিভেটেড হয়ে থাকো, নাহলে তো হারায় যাবা। ওকে, আসো, মনোযোগ দাও। সো ফেনল, কার্বলিক অ্যাসিড। ওকে, সো একটু খেয়াল করো, ফেনল কি যেটা প্রশ্ন করছিলাম, এটা অম্লীয় না ক্ষারীয় না নিরপেক্ষ বলো তো? এটা অম্লীয় না ক্ষারীয় না নিরপেক্ষ বলো তো ভাই? এটা হচ্ছে অম্লীয়, অ্যাসিডিক। ঠিক আছে, এটা কি অনেক শক্তিশালী অ্যাসিড না দুর্বল অ্যাসিড বলো তো? এটা কি অনেক শক্তিশালী অ্যাসিড না দুর্বল অ্যাসিড? সবাই একটু বলো। এটা হচ্ছে দুর্বল অ্যাসিড। ওকে, সো একটু খেয়াল করো, এটার পিকেএ কত? তোমাকে যদি প্রশ্ন করা হয় ফেনলের পিকেএ কত বলো তো? ফেনলের পিকেএ কত? ফেনলের পিকেএ হচ্ছে 10। তো ফেনল যে অম্লীয়, এটা আমরা কিভাবে বুঝবো বলো তো? ফেনল কি তৈরি করে বলো তো? ফেনল যে অম্লীয়, এটা আমরা কিভাবে বুঝবো? সো একটু খেয়াল করো, তোমরা বুঝবা ভালোভাবে। ফেনল কি করে? ফিনক্সাইড আয়ন তৈরি করে। হ্যাঁ, জলীয় দ্রবণে সে ফিনক্সাইড আয়ন তৈরি করে, প্লাস H+, জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে। সো এটা দিয়ে আমরা বুঝি হচ্ছে ফেনল অম্লীয়। বুঝে গেছে? এটা দিয়ে আমরা কি বুঝি? ফেনল অম্লীয়। ক্লিয়ার? ফেনল কি অম্লীয়। তারপর আসো আমরা ফেনল তোমার হচ্ছে সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে। তোমরা একটু বলো তো, ফেনল সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে না? তো তোমাকে যদি আরেকটা প্রশ্ন করা হয়, অ্যালকোহল বা ইথানল কি অম্লীয় না ক্ষারীয় বলো তো? ইথানল কি অম্লীয় না ক্ষারীয়? সবাই একটু বলো। ইরফান রেজা অ্যাসিডিক, সবাই অ্যাসিডিক। একটা কানের নিচে দিব, বুঝছো? এই হচ্ছে তোমার মাথা, এদের নিয়ে আমি স্বপ্ন দেখি চান্স পাবে। হ্যাঁ, ইথানল হচ্ছে নিরপেক্ষ। ইথানল এটা অম্লীয় না ক্ষারীয় না, এটা কি নিরপেক্ষ। সঞ্জয় দাদা ক্লাসে পড়াইছে, তোমরা মনোযোগ দাও নাই।
ইথানল কি নিরপেক্ষ, বুঝা গেছে? এটা অম্লীয় না, ক্ষারীয় না। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ইরফান রেজা, ঠিক আছে, তোমার থেকে বেশি আমি দাদার ক্লাস করছি। ওকে, দাদা ঘুমায় ঘুমায় বললেও এটা নিরপেক্ষই বলবে। সো আসেন, আসে সো ফেনল, কার্বলিক অ্যাসিড। এটা কি? ফেনলের নাম কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিডটা কি কাজে ব্যবহার করা হয় বলো তো? সাপ তাড়াতে ব্যবহার করা হয়। দেখবা ওই যে বাসে হকাররা সাপ তাড়াতে ব্যবহার করা হয়। ওকে, ম্যাজিক ঔষধ, ম্যাজিক, বাট এটা আসলে কার্বলিক অ্যাসিড। সো তারপর আসো, এগুলা গেল, আমাদের বেসিক ধারণা গেল, কোনো সমস্যা নেই। এখন আসো আমরা ডাইরেক্ট ফেনলের রিঅ্যাকশনে যাই, তারপরে ফেনলের প্রিপারেশন পড়ব। আমি আগে ফেনলের রিঅ্যাকশনে যাব, রিঅ্যাকশন, তারপরে প্রিপারেশনে আসব। রিঅ্যাকশনের জন্য রেডি সবাই? কারণ ফেনলের রিঅ্যাকশনটাই বেশি ইম্পর্টেন্ট। রিঅ্যাকশনের জন্য রেডি সবাই? রেডি কিনা বলো? রেডি? ওকে, সো চলো স্টার্ট করি। বলো, একটা কমন জিনিস জিগাই, ফেনলের ভিতরে জিঙ্কের গুঁড়া দিলে কি হবে? ধরো জিঙ্ক ডাস্ট, আমরা এখানে কি দিয়ে দিলাম? জিঙ্ক ডাস্ট দিয়ে দিলাম। একটু হিট দিলাম, তাহলে কি হবে? সুন্দরভাবে বেনজিন তৈরি হবে। নাইস, বেনজিন। তারপরে চিন্তা করো, ফেনলের মধ্যে আমরা কি দিয়ে দিলাম? প্ল্যাটিনাম অথবা নিকেল। নিকেল বা প্ল্যাটিনাম দিয়ে হিট দিয়ে দিলাম, সাথে হাইড্রোজেন অ্যাড করে দিলাম। নিকেল প্ল্যাটিনামের কাজ কি বলো তো? নিকেল প্ল্যাটিনামের কাজ কি সবাই একটু বলো? নিকেল প্ল্যাটিনামের কাজটা কি মূলত আমার একটু বলো তোমরা। নিকেল প্ল্যাটিনামের কাজটা কি? ডাবল বন্ড যতগুলো আছে সবগুলা ভাঙিয়ে দিবে, তাই না? সো তোমার কি হয়ে যাবে? এটা সাইক্লোহেক্সানল। এটার নাম কি? সাইক্লোহেক্সানল। বুঝা গেছে? সাইক্লোহেক্সানল তৈরি হবে। ক্লিয়ার? তারপরে দেখো, ফেনলের ভিতরে আমি ব্রোমিন যোগ করলাম, ঠিক আছে? ব্রোমিন সাথে পানি, ইন প্রেজেন্স অফ ওয়াটার, তাহলে কি হবে বলো? ফেনলের ভিতরে ব্রোমিন পানি দিলাম, বলো কি তৈরি হবে? 2,4,6 ট্রাইব্রোমোফেনল তৈরি হবে, তাই না? কি তৈরি হবে বাবা? 2,4,6 ট্রাইব্রোমোফেনল। এটা কি ফেনলের একটা শনাক্তকরণ? এটা কি ফেনলের শনাক্তকরণ, আইডেন্টিফিকেশন। কিভাবে বুঝবো যে ফেনল আছে এখানে? ব্রোমিন কি বলো তো? ব্রোমিন জিনিসটা কি বলো তো? ব্রোমিন জিনিসটা কি? ব্রোমিন হচ্ছে লাল বর্ণের, তাই না? ব্রোমিন হচ্ছে লাল বর্ণের, ব্রোমিনের রংটা হচ্ছে লাল। সেটা কি করবে? সাদা পদক্ষেপ দিবে, তাই না? 2,4,6 ট্রাইব্রোমোফেনলের কি দিবে? সাদা পদক্ষেপ দিবে। আচ্ছা, ধরো ফেনলের ভিতরে আমি ফেরিক ক্লোরাইড দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? ফেরিক ক্লোরাইড দিয়ে দিলাম, তাহলে কি তৈরি হবে বলো? ফেনলের ভিতরে আমি যদি ফেরিক ক্লোরাইড দিয়ে দেই তাহলে কি তৈরি হবে? ফেনলের ভিতরে কি তৈরি হবে? ডাইফেরিক হেক্সাফিনেট তৈরি হবে। এই জিনিসটা একটু মাথায় রাখবা। কি তৈরি হবে? ডাইফেরিক হেক্সাফিনেট।
এই হচ্ছে হেক্সাফিনেট, অক্সিজেন মাইনাস দিয়ে দিচ্ছি, এটা কয়টা 6টা, আর ফেরিক কয়টা 2টা, ডাইফেরিক হেক্সাফিনেট। এটার বেগুনি পদক্ষেপ দিবে, এটার বেগুনি পদক্ষেপ দিবে। এটাও কি শনাক্তকরণ, শনাক্তকরণ বুঝা গেছে? ডাইফেরিক হেক্সাফিনেট কি দিবে? বেগুনি বর্ণের পদক্ষেপ দিবে। আরেকটা শনাক্তকরণ আছে যে ইন্ডোফেনলের লাল বর্ণ দূর করে, এটা শুধু মাথায় রাখবা, ইন্ডোফেনলের লাল বর্ণ, এটার বিক্রিয়া লাগবে না। তারপর দেখো আরো বিক্রিয়া দেখবো ফেনলের। ধরো কনসেন্ট্রেটেড, ঠিক আছে, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড কি তৈরি হবে স্যার বলো? কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, ফেনলের নাইট্রেশন করব। নাইট্রেশনে কি তৈরি হবে বলো? কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, টু 4,6 ট্রাইনাইট্রোবেনজিন, বুঝা গেছে? দেখো লাস্টেরটা হচ্ছে Fe2, Fe2 এইখানে Fe2 ডাইফেরিক হেক্সাফিনেট, Fe2, ওকে, Fe2। সো একটু খেয়াল করো, এটা আমরা কি বলবো? 2,4,6 ট্রাইনাইট্রোফেনল তৈরি হবে। কি তৈরি হবে ভাইয়া? 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। ভালোভাবে বুঝো, এই ফেনল এখানে 2,4,6 ট্রাইনাইট্রোফেনল তৈরি হবে, ট্রাইনাইট্রোফেনল 2,4,6 ট্রাইনাইট্রোফেনল তৈরি হবে। সো যেটাকে আমরা কি বলি বলো তো? এটাকে বলা হয় পিক্রিক অ্যাসিড। কি বলা হয় ভাইয়া? পিক্রিক অ্যাসিড। 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, এটাকে কি বলি আমরা? পিক্রিক অ্যাসিড বলি। কি বলি? পিক্রিক অ্যাসিড। শোনো বারবার দেখতে হবে, এই কারণে ভাইয়া সব রিঅ্যাকশন একসাথে দিয়ে দিই, কারণ একটা একটা করে যখন দিব তুমি পড়তে পড়তে শুরুতে কি পড়ছো ভুলে গেছো। সো একটা একটা করে যখন পুরো চার্টটা তোমার মাথায় থাকবে, যে কোনো প্রশ্ন তুমি সলভ করতে পারবা। মানে আমার অর্গানিকে ভালো করার রহস্য এটাই যে হচ্ছে আমি সবগুলো একসাথে নিয়ে আসছি এবং একসাথে পড়ছি। যখন পড়ছি যারা এই কাজটা করে একসাথে যখন সবগুলো বিক্রিয়া পড়ে, তুমি তো একাডেমিকে একটা একটা করে পড়ে আসছো না, তো এখন আবার ভুলে গেছো কেন? কারণ কি, যখন হচ্ছে একটা একটা করে অনেকগুলো বিক্রিয়া পড়বা তো তখন তুমি ভুলবাই, তখন ভুলবাই। সো এই কারণে একসাথে কম্বাইন্ডলি পড়তে হবে। আর আমরা কম্বাইন্ডলি পড়ে যত ইম্পর্টেন্ট বিক্রিয়া আছে সেগুলোকে আগে গুরুত্ব দিচ্ছি। দেখা গেছে আমরা যখন আগে পড়ছি অনেক আনইম্পর্টেন্ট বিক্রিয়াও পড়ছি। এখন দেখবে আমার বোর্ডে যা লেখা আছে, যে বিক্রিয়াগুলো লেখা আছে ওইগুলাই পরীক্ষায় বারবার আসতেছে। সেটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, ইম্পর্টেন্টের অর্ডারে আমরা আগে দিচ্ছি। তারপর দেখো তোমাকে যদি কখনো দিয়ে দেয় ডায়ালিউট নাইট্রিক অ্যাসিড, ডায়ালিউট সালফিউরিক অ্যাসিড দিয়ে দিল, ধরো দিয়ে দিল ডায়ালিউট নাইট্রিক অ্যাসিড, ডায়ালিউট সালফিউরিক অ্যাসিড, তো তখন তো তুমি কি লিখবে? অর্থোনাইট্রোফেনল, প্যারানাইট্রোফেনল, তাই না? অর্থোনাইট্রোফেনল আর কি বলবা? প্যারানাইট্রোফেনল বলবা। অর্থোনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনল বলবা। এখন ধরো এইখান থেকে আমি একটা প্যারানাইট্রোফেনল নিচ্ছি, লেটস সে, একটু চিন্তা করো ভালোভাবে। আমি এইখান থেকে কি করছি? একটা প্যারানাইট্রোফেনল নিয়ে নিচ্ছি। আমার টার্গেট কিন্তু অন্য কিছু, মানে একটা ফিল্ট্রেশন প্রসেসে আমি এইখান থেকে কি করছি? একটা প্যারানাইট্রোফেনল নিয়ে নিচ্ছি। তারপর কি করছি? এখানে টিন অথবা HCl দিছি। তাহলে এটা কি হয়ে গেছে? প্যারা অ্যামিনোফেনল হয়ে গেছে। কি হয়ে গেছে ভাইয়া? প্যারা অ্যামিনোফেনল হয়ে গেছে, প্যারা অ্যামিনোফেনল। ভালোভাবে বুঝো, এটা কি হয়ে গেছে? প্যারা অ্যামিনোফেনল। কারণ নাইট্রোমূলকে তোমরা কয়েকদিন আগে পড়ছো, নাইট্রোমূলকে তুমি যদি টিন আর HCl দাও, এটা কি হবে? নাইট্রোমূলকটা অ্যানিলিনে কনভার্ট হবে। পড়ছো না ভাইয়া? এই নাইট্রোমূলকটা, ওই যে অ্যামিন যখন পড়াইছে সঞ্জয় দাদা, অ্যামিন পড়াইছে তোমাদের, ওকে? অ্যামিন পড়াইছে না? সো নাইট্রোমূলকটা কি হয়েছে? NO2টা NH2 তে কনভার্ট হয়েছে টিন HCl দিলে। হ্যাঁ, সো অ্যানিলিন। এখন আমি যদি এইখানে CH3 COCl দিই, অ্যাসিটাইল ক্লোরাইড দিই, তাইলে কি হবে?
এটা ভালোভাবে বুঝো। ফেনল আছে, এই যে এইখান থেকে একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন পালায় চলে যাবে। দেখো NH2 তে একটা হাইড্রোজেন আছে না, আর ক্লোরিনে একটা হাইড্রোজেন আছে, এরা HCl আকারে চলে যাবে। সো তাহলে কি থাকবে দেখো তো, HCl বের হয়ে গেল। সো এখান থেকে ক্লোরিন চলে গেছে, এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, তো এখানে কি আছে NH লিখছি, আর এখানে কি দিব COCH3, তাই না, COCH3। সো এটাকে কি বলা হয় বলো তো, এটাকে কি বলা হয়? এটার নাম হচ্ছে প্যারাসিটামল। তোমরা নাম শুনছো, হ্যাঁ, এটার নাম কি, প্যারাসিটামল। সো তোমাকে যদি কখনো প্যারাসিটামল প্রস্তুতি চাই, তাহলে তুমি কি করবা, আগে ডায়ালিক নাইট্রিক অ্যাসিড, ডায়ালিক সালফিউরিক অ্যাসিড, কি করবো, অর্থোনাইট্রোফেনল, প্যারানাইট্রোফেনল। তারপর এখান থেকে আমি প্যারানাইট্রোফেনলটা নিয়ে নিব, ঠিক আছে, এইখান থেকে আমি প্যারানাইট্রোফেনলটা নিয়ে নিব। সো প্যারানাইট্রোফেনলটা যখন নিয়ে নিব, ঠিক আছে, তো তারপরে আমার কি হবে, নাইট্রোমূলকটা কি হয়ে যাবে, নাইট্রোমূলকটায় যদি টিন আর HCl দেই NH2 তে কনভার্ট হবে, NH2 তে আমি যদি CH3COCl দেই তাহলে কি হবে, আমার প্যারাসিটামল তৈরি হবে। এখন আসো আরেকটা জিনিস, এখানে CH3COCl এর পরিবর্তে অর অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিতে পারে, CH3CO2O অ্যাসিটিক অ্যানহাইড্রাইডও দিতে পারে। সো এটা নিয়ে মাথা কামানোর কিছু নাই, তুমি একটা দিয়ে মনে রাখলেই হবে। ক্লিয়ার কিনা দেখো, বিক্রিয়াটা ভালোবাসার দৃষ্টিতে 1 মিনিট ভাবো, কোনো জায়গায় ঝামেলা আছে কিনা, বিক্রিয়াটার দিকে 1 মিনিট তাকাও, ভাবো যে কোথাও ঝামেলা আছে কিনা, কোথাও ঝামেলা আছে কিনা। কোথাও ঝামেলা আছে কিনা বলো। অল ক্লিয়ার। তো আমি আরেকবার একটু রিক্যাপ করি। আরও কিছু বিক্রিয়া আছে, ফেনলের বিক্রিয়া শেষ হয় নাই, ফেনলের বিক্রিয়া এত কম না। দেখো সবগুলো আরেকবার বুঝাচ্ছি। ফার্স্ট অফ অল দেখো, ফেনলে যদি আমি জিঙ্কের গুঁড়া দিয়ে দিই, জিঙ্কের গুঁড়া দিয়ে হিট দিই, তাহলে এখানে কি হবে, বিজারণ হবে। এন্ড এটা গত দিনও পড়ছে, বিক্রিয়াটা আমরা বেনজিন তৈরি হবে। প্ল্যাটিনাম নিকেল দিলে সকল ডাবল বন্ডগুলো, এখানে 3টা দ্বিবন্ধন আছে না, দ্বিবন্ধনগুলো ভেঙে যাবে, দ্বিবন্ধনগুলো ভেঙে গেছে, সাইক্লোহেক্সানল। আমি যদি ব্রোমিনেশন দেখাই, ফেনল কি নির্দেশক বলো তো, অর্থ প্যারা নির্দেশক না। সো অর্থ প্যারা পজিশনে দেখো, অর্থ আর প্যারা পজিশনে আমার কি হয়েছে, ব্রোমিন যুক্ত হয়েছে। এটাকে বলা হয় 2,4,6 ট্রাইব্রোমোফেনল, এবং এটা ফেনলের শনাক্তকারী বিক্রিয়া। তো ব্রোমিনের লাল বর্ণ দূর করে এখানে একটা সাদা পদক্ষেপ আসবে। ফেরিক ক্লোরাইড টেস্ট দিলে ডাইফেরিক হেক্সাফিনেট তৈরি হবে, যেটার বেগুনি বর্ণের পদক্ষেপ হবে। তো ফেনলের যদি নাইট্রেশন করি, ধরো কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিচ্ছি, তাহলে এটা কি তৈরি হবে, 2,4,6 ট্রাইনাইট্রোটোল ফেনল তৈরি হবে, যেটাকে আমরা বলি হচ্ছে পিক্রিক অ্যাসিড। বুঝে গেছে, ট্রাইনাইট্রোফেনল, পিক্রিক অ্যাসিড, ট্রাইনাইট্রোটোলোইন, TNT, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তবে দেখো ফেনল থেকে আমরা প্যারাসিটামল কিভাবে তৈরি করতে পারি, ঠিক আছে। সো ফেনলে আমি যদি হচ্ছে ডায়ালিউট নাইট্রিক অ্যাসিড দেই, ডায়ালিউট সালফিউরিক অ্যাসিড দেই, তাহলে অর্থোনাইট্রোফেনল, প্যারানাইট্রোফেনল তৈরি হবে। সো আমি সামহাও প্যারানাইট্রোফেনলটাকে আলাদা করে নিচ্ছি। আর নাইট্রোমূলকটারে আমার সরাইতে হবে, নাইট্রোমূলকটাকে অ্যামিনোমূলক বানাইতে হবে। তো আমি টিন আর HCl দিয়ে দিলাম, তাহলে কি হয়েছে দেখো, নাইট্রোমূলকটা অ্যামিনোমূলকে কনভার্ট হয়ে গেছে। তারপরে যখন আমি অ্যাসিটাইল ক্লোরাইড বা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিচ্ছি, যে কোনো একটা দিলেই হবে। তো আমার কি হয়েছে, ওই যে এখান থেকে একটা হাইড্রোজেন সরে গিয়ে COCH3টা বসে গেছে। সো এটা হচ্ছে প্যারাসিটামল। এখন ডান। মাহফুজ জামি
মজা মজা এমনি আসবে না, মজা যখন পড়বা নিজে বাসায় পড়বা তখন মজা আসবে, বুঝতে পারছো? অল্প জিনিস সবার কাছেই ভালো লাগে, যখনই আমরা একটু বেশি জিনিসে যাই তখনই আমাদের ভালো লাগে না। সো এখন আসো ফেনলের আরো কিছু বিক্রিয়া যদি দেখি আমরা ফেনলের। দেখো একটা টেকনিকেই মোটামুটি সব কভারেজ হয়ে যাবে এখন। সো লেটস সে ধরো ফেনল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে বলো তো? সোডিয়াম ফিনেট। সো এখন যতগুলা বিক্রিয়া দেখব এই সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, দেখো এখানেও দিব সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া, সোডিয়াম ফিনেট, ঠিক আছে? এইখানেও সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিব, সোডিয়াম ফিনেট। কি হচ্ছে, কি হতে যাচ্ছে, কি হতে যাচ্ছে? ওকে, সো দেখো আস্তে আস্তে সবই হবে। সো আমরা যদি সামনে যাই, সো খেয়াল করো এইখানে নেক্সট স্টেপে কি দিচ্ছি তার উপরে বাকিটা নির্ভর করতেছে। তো দেখো যখন CH3COCl দিব, তো আমার যেটা তৈরি হবে ফিনাইল এসিটেট তৈরি হবে। কি তৈরি হবে ভাইয়া? ফিনাইল এসিটেট তৈরি হবে। কিভাবে দেখো, এই যে এখানে যে সোডিয়াম আছে আর এখানে ক্লোরিন আছে, এটা সোডিয়াম ক্লোরাইড আকারে চলে যাবে। তো চলে গেল সোডিয়াম ক্লোরাইড আকারে, ভালোভাবে দেখো এই সোডিয়াম আর এই ক্লোরিন সোডিয়াম ক্লোরাইড আকারে চলে গেছে। তো বাকি থাকে কি? অক্সিজেন আর COCH3। তো এখানে যুক্ত করে দাও, দেখো অক্সিজেন আছে, COCH3, এটার নাম কি? ফিনাইল এসিটেট। নাম কি? ফিনাইল এসিটেট। তো জাস্ট মাথায় রাখতে হবে যে কিভাবে তৈরি হইল। যদি CH3COCl থাকে, ধরো প্রথমে তো সোডিয়াম হাইড্রোক্সাইড দিছি, সোডিয়াম ফিনেট তৈরি হয়েছে, সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে সোডিয়াম ফিনেট তৈরি হবে, এটা আজীবন মাথায় সেট করে ফেলো। তো যখন আমি এসিটাইল ক্লোরাইড দিলাম তাহলে ফিনাইল এসিটেট, আর আমি যখন মিথাইল আয়োডাইড অ্যালকাইল হ্যালাইড দিলাম তখন হবে অ্যানিসোল। একটু খেয়াল করো, এখানে অক্সিজেন আছে, এই সোডিয়াম আর আয়োডিন মিলে সোডিয়াম আয়োডাইড আবার বের হয়ে যাবে সোডিয়াম আয়োডাইড, তাইলে কি হবে? OCH3, এটার নাম কি? অ্যানিসোল। অ্যানিসোল, ওকে, এটার নাম কি? অ্যানিসোল। ক্লিয়ার? এইটুক। এই দুইটা বিক্রিয়া কঠিন লাগছে তোমাদের? এই দুইটা বিক্রিয়া কঠিন লাগছে ভাইয়াকে একটু বলো, এই বিক্রিয়া কঠিন লাগছে? কঠিন লাগছে কিনা বলো? এখন আসো সবচেয়ে ইম্পর্টেন্ট বিক্রিয়া পড়াবো আমরা, সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিক্রিয়াটা, সোডিয়াম ফিনেট গেল। এখন দেখো কার্বন ডাইঅক্সাইড 4 থেকে 7 ATM চাপ, 125 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। একটু ভালোভাবে বুঝো, কার্বন ডাইঅক্সাইড 4 থেকে 7 ATM প্রেসার, 125 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সো প্রথমে যেটা হবে, এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হবে, এখানে ফেনল আসবে, এখানে COO আসবে। কারণ কি? কার্বন ডাইঅক্সাইড দিলে কি হবে? জারণ হবে। তো এটা মানে এইখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট ঘটে। সো এটা তো সোডিয়াম ফিনেট ছিল, এখানে ONA ছিল, এখানে COOH তৈরি হয়েছিল, এই হাইড্রোজেন আর সোডিয়ামটা রিপ্লেস ঘটে। সো এটা একটা বিশাল কাহিনী, কারণ তোমার ফাইনাল স্টেপ লাগবে, জাস্ট বুঝাচ্ছি, এটা দরকার নেই আপাতত। তো এখন তারপর আমি যদি অ্যাসিডিফাই করব, হাইড্রোলাইসিস করব পানির উপস্থিতিতে, তো তখন আমার কি হবে? স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হবে। কি তৈরি হবে ভাইয়া? এই যে ফেনল, এটা কি? COOH, স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হবে। কি তৈরি হয়েছে এটাকে? এটা আমরা বলবো স্যালিসাইলিক অ্যাসিড। কি বলবো? স্যালিসাইলিক অ্যাসিড। তো একটু ভালোভাবে দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড, তো কি তৈরি হলো? আমার সোডিয়াম ফিনেট তৈরি হলো। সো কার্বন ডাইঅক্সাইড দিলাম, 4 থেকে 7 ATM প্রেসার দিলাম। তো আমরা কি বলবো? এটা কি? মনে করো এটাকে বলি আমরা ফিনাইল স্যালিসাইলেট। সো এখন দরকার নেই, এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। মেইন জিনিসটা কি? স্যালিসাইলিক অ্যাসিড। সো এই বিক্রিয়ার একটা নাম আছে, স্যালিসাইলিক অ্যাসিড। সো এই বিক্রিয়ার নাম হচ্ছে কোপ বিক্রিয়া। এটার বিক্রিয়াটার নাম কি? কোপ বিক্রিয়া। সো তুমি এক ধাপেও লিখে ফেলতে পারো যে কোপ বিক্রিয়া কি? অর্থ হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, অর্থ হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, কোপ বিক্রিয়া। আর আরেকটা আছে রাইমান টাইমান বিক্রিয়া, সোডিয়াম হাইড্রোক্সাইড,
ইন প্রেজেন্স অফ ক্লোরোফর্মটা এখানে লাগবে, ক্লোরোফর্ম। তাহলে তোমার কি হবে, এখানে অর্থ পজিশনে অ্যালডিহাইডটা যুক্ত হবে। সো এটাকে কি বলা হয়, স্যালিসঅ্যালডিহাইড। সো পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে, যে কোন বিক্রিয়ায় স্যালিসঅ্যালডিহাইড তৈরি হয় আর কোন বিক্রিয়ায় স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়। সো কোপ বিক্রিয়ায় স্যালিসাইলিক অ্যাসিড, আর তোমার হচ্ছে রাইমান টাইমান বিক্রিয়া, এই বিক্রিয়ার নাম কি, রাইমান টাইমান বিক্রিয়ায় তোমার হচ্ছে স্যালিসঅ্যালডিহাইড তৈরি হয়। সো এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। আর স্যালিসাইলিক অ্যাসিডের সংকেতটা দেখো, ফেনল অর্থ পজিশনে সি ডাবল এইচ মূলক, অর্থ পজিশনে অ্যালডিহাইড মূলক। বুঝা গেছে? ওকে ওকে, ক্লিয়ার? গত দিন অ্যাচিভে আসছিল, হ্যাঁ সেম জিনিস না, এখন পারতেছো? সো এখন একটু খেয়াল করো, আমাদের একটু খেয়াল করো, যখন কোপ বিক্রিয়া, ভালোভাবে দেখো, এই দুইটা বিক্রিয়া সুপার ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে, যে কোনো পরীক্ষায় যেখানে যাও। তো ফেনল তুমি যদি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়া করো, কার্বন ডাইঅক্সাইড 4 থেকে 7 ATM 125 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোলাইসিস করো, তোমার ফাইনাল প্রোডাক্টটা লাগবে, এইটা লাগবে তোমার স্যালিসাইলিক অ্যাসিড। সো তোমাকে বলবে কোন বিক্রিয়ায়, তো কোপ বিক্রিয়ায় স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়, কোন বিক্রিয়ায়, রাইমান টাইমান বিক্রিয়ায় স্যালিসাইলডিহাইড তৈরি হয়। সো স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলডিহাইড, এটা কি মনে করো, মাথায় থাকবে, সহজ কিনা বলো, যতটুক পড়তে বলতেছি ততটুক পড়ো, সহজ কিনা বলো, সহজ কিনা? সহজ? এখন দেখা যায়, আই থিঙ্ক এখন দেখতে পারার কথা, হ্যাঁ এখন দেখতে পারার কথা। আসসালামু আলাইকুম আন্টি, আমি ক্লাস শেষে আমি ফোন দিচ্ছি আন্টি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি মেসেজ দিচ্ছি, ওইটা হয়ে যাবে আজকে আন্টি, ঠিক আছে আন্টি, ওকে, আল্লাহ হাফেজ। তো এখন একটু খেয়াল করো, জাস্ট আর দুইটা বিক্রিয়া পড়লে আমাদের ফেনলের রিঅ্যাকশনগুলো শেষ। এটা খেয়াল করো, আর দুইটা বিক্রিয়া, এই দুইটা একদম সহজ বিক্রিয়া, অ্যামোনিয়া ইন প্রেজেন্স অফ জিঙ্ক ক্লোরাইড। সো তোমার কি তৈরি হবে, অ্যানিলিন তৈরি হবে। ফেনলের সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করলে কি তৈরি হবে, তোমার অ্যানিলিন তৈরি হবে। সো একটু দেখো, এটা একদম সিম্পল, NH2, ঠিক আছে। ফেনলের সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করলে কি তৈরি হবে, অ্যানিলিন তৈরি হবে, আর কিছুই না, একদম পানিভাত জিনিস। আর ফেনলের সাথে তোমার যদি PCl5 বিক্রিয়া করে, তো তোমরা PCl5 এর তো বিক্রিয়া পড়ছো, PCl5 যেখানেই থাকবে সেখানে RCl তৈরি হয়। সো PCl5 থাকলে ক্লোরোবেনজিন, এই দুটো জিনিস। তো ফেনলের বিক্রিয়াগুলো আমরা একটু প্র্যাকটিস করি, চলো আমরা একটু প্র্যাকটিস করলে ফেনলের বিক্রিয়াগুলো হয়ে যাবে। সো দেখো, যা পড়ছি দেখবা কোন প্রশ্নগুলো বেশি আসে। দেখো কিভাবে প্রশ্নগুলো আসে, দেখো জাহাঙ্গীরনগর 19-20, খুলনা ইউনিভার্সিটি 19-20। নিচের কোন বিকারক, দেখো নিচের কোন বিকারক ফেনলিক OH মূলক শনাক্তকরণে ব্যবহার করা হয়, বলো তো কোনটা? ফেনলের শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয় বলো তো? এই চ্যাপ্টার থেকে অ্যাডমিশনে 5 থেকে 6 মার্ক আসে, স্কিপ করলে ঝামেলা হবে, বুঝতে পারছো? স্কিপ করো না, স্কিপ করলে রসায়নে ধরা, পুরোটাই ধরা। ফেরিক ক্লোরাইড, তাই না? ফেরিক ক্লোরাইড। পরেরটা দেখো, নিম্নোক্ত কোনটি দ্বারা ফেনল থেকে পিক্রিক অ্যাসিড তৈরি করা যায় বলো তো? ফেনল থেকে পিক্রিক অ্যাসিড কি বলবো দেখো তো? নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। কি হবে? নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। না, তো পিক্রিক অ্যাসিড হবে না, নাইট্রেশন লাগবে। তারপর দেখো, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে তাপ দিলে কি হবে? আচ্ছা, এটা ফেনলের প্রস্তুতি দেখাইনি। দেখো বেনজিন, ওকে, ও আবার হচ্ছে এটা ফেনলে আসবে, দেখাই দিই ফেনলের প্রস্তুতি, এটা দেখাই দিই। বেনজিনকে নাইট্রেশন করলে কি হবে? নাইট্রোবেনজিন তৈরি হবে।
নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিনকে 3HCl দিলে কি হবে? NO2টা একটু আগে পড়ছো না, অ্যানিলিন। অ্যানিলিন, অ্যানিলিনের নাইট্রাস অ্যাসিড, অ্যানিলিনকে তুমি যদি নাইট্রাস অ্যাসিড 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করো তাহলে কি হবে? ডায়াজোনিয়াম লবণ, N2Cl। ডায়াজোনিয়াম লবণকে যদি পানির উপস্থিতিতে হিট দাও তাহলে কি হবে? ফেনল তৈরি হবে। ডায়াজোনিয়াম লবণে যদি পানি দিয়ে হিট দিয়ে দাও তাইলেই ফেনল তৈরি হয়ে যাবে। বুঝা গেছে? সো উত্তর কি তোমার? ওই যে পি নাম্বারটা কি? পি নাম্বারটা হচ্ছে ফেনল। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার সবাই? কি এখন কঠিন লাগতেছে প্রশ্ন যখন সলভ করতে আসছো? প্রশ্ন সলভ করতে পারতেছো কিনা এইটাই ইম্পর্টেন্ট। আমি আবারও বলতেছি, প্রশ্ন সলভ করতে পারতেছো কিনা এইটাই ইম্পর্টেন্ট। তুমি হাজারবার বিক্রিয়া পড়লা, অনেকভাবে পড়লা, অনেকবার লেখলা, বাট প্রশ্ন সলভ করতে পারতেছো না, তখন ধরা। প্রশ্ন সলভ করার ক্যাপাবিলিটি অর্জন হইলেই তুমি গেইনার। ওকে, দেখো গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণে ফেনলের বিক্রিয়ায় কি তৈরি হয় বলো তো? কি তৈরি হয়? দেখো খুলনা ইউনিভার্সিটিতে আসছিল, কি তৈরি হয়? পিক্রিক অ্যাসিড। এই তো তোমরা পারতেছো। তো তোমার কি বিক্রিয়ার ওই বাক্স বুক্স বিক্রিয়া যে পুরোটাই মুখস্থ রাখতে হবে এমন তো না। ফেনলকে 10টা চূর্ণের সাথে পাতন করলে কি হবে বলো? বেনজিন। দেখছো, জাস্ট যদি রিডিংও পড়ো সবকিছু মাথায় থাকবে। ঠিক আছে, আচ্ছা এটা দেখে নিবা, মেডিকেলের প্রশ্ন। বেনজিন বাষ্প প্রোপিন থেকে কোন বিক্রিয়ার সাহায্যে কিউমিন প্রস্তুত করা হয় বলো তো? ফিডেল ক্রাফট বিক্রিয়ায় কিউমিন তৈরি করা হয় না? আমরা দেখছিলাম না গতদিন, মনে আছে? গতদিন পড়ছিলাম ফিডেল ক্রাফট বিক্রিয়ায় কিউমিন তৈরি করা হয়। পিক্রিক অ্যাসিড কি? দেখো এই এক পিক্রিক অ্যাসিড দিয়ে কত প্রশ্ন আসবে? 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। অ্যান্সার কি? বি নাম্বারটা, 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, পিক্রিক অ্যাসিড। ফেনলের নাইট্রেশনে উৎপন্ন প্রধান যৌগ কি বলো তো? ফেনলের নাইট্রেশনে কি তৈরি হয়? দেখো পিক্রিক অ্যাসিড। ক্লাস করলেই তো অর্ধেক কমন পেয়ে যাবে। কোনটি অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয় বলো তো? অ্যান্টিসেপটিক হিসেবে ফেনল। ফেনল থেকে অ্যাসপিরিন তৈরি করি না আমরা? ফেনলে অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করা হয়। তো দেখো ফেনল ব্রোমিন পানি দিয়ে বিক্রিয়া করলে কি তৈরি হয়? রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। তো তোমার কি এই যে বিক্রিয়া যে ভাইয়ারা এই যে কঠিন কঠিন বিক্রিয়া সংকেত টঙ্কেত দিয়ে দেখাই দিচ্ছি, তো তুমি বারবার রিডিং দিবা। বুঝে গেছে কোনটা কিভাবে আসতেছে? বুঝে গেছে কিভাবে আসতেছে? 2,4,6 ট্রাইব্রোমোফেনল। ক্লিয়ার? মজা লাগতেছে এখন? এখন বলো মজা লাগে কিনা? এখন বলো মজা লাগে কিনা? তো প্রশ্ন যখন সলভ করবা বেশি বেশি যখন প্রশ্ন সলভ করবা তখন তোমার কনফিডেন্স বুস্ট আপ হবে যে অর্গানিক কঠিন না, অর্গানিক পারা যায়। সো প্রশ্ন যদি ইয়া না করো তাহলে ঝামেলা। বুঝে গেছে? পরেরটা দেখো, নিচের কোন যৌগটি লিভারম্যান পরীক্ষা দেয়? তো ফেনল। তো দেখো C6H5OH, গতদিন দেখাই দিচ্ছি না কিভাবে থাকবে? C6H5 আকারে থাকবে, C6H5OH। ওকে, ফেনল। কোনটি ফেনলের শনাক্তকারী পরীক্ষা নয়? ভালোভাবে দেখো, ফেনলের কোনটা? ফেরিক ক্লোরাইড পড়ছি, লিভারম্যান পড়ছি, ব্রোমিন পড়ছি। লিভারম্যানটা মুখে বলে দিচ্ছি। সো অ্যান্সার কি? সি নাম্বারটা হবে, কারণ সি নাম্বারটা কি? অ্যাক্রোলিন টেস্ট। এটা হচ্ছে গ্লিসারিনের শনাক্তকরণ প্রক্রিয়া। অ্যাক্রোলিনটা কি? গ্লিসারিনের শনাক্তকরণ প্রক্রিয়া। বুঝা গেছে? জ্বর ও ব্যথা নিবারক ঔষধ কোনটি বলো তো? জ্বর এবং ব্যথা নিবারক অ্যাসপিরিন না? পড়ছো না? তারপর দেখো ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন কোন বিক্রিয়া বলো? ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড কি কোন বিক্রিয়া হবে? কোপ বিক্রিয়া না? অ্যান্সার কি? এ, কোপ বিক্রিয়ায় স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়। তারপরেরটা দেখো, রাইমান টাইমান বিক্রিয়া কোনটি? কার্বন ডাই অক্সাইড থাকবে রাইমান টাইমান বিক্রিয়ায় না? ক্লোরোফর্ম ও পানীয় খাদ দ্রবণ সহিত ফেনলের বিক্রিয়ায় স্যালিসালডিহাইড। অ্যান্সার কি? ঠিক আছে, অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। রাইমান টাইমান বিক্রিয়া কি তৈরি হয়? স্যালিসালডিহাইড। দেখেই বোঝা যাচ্ছে। ফেনল ও ক্লোরোফর্ম, তো ফেনলের সাথে ক্লোরোফর্ম দেখলেই তো স্যালিসালডিহাইড। অ্যান্সার কি হবে? কস্টিক পটাশের সাথে বা এই যে ক্ষারের সাথে স্যালিসালডিহাইড। শেষ। ফেনলের সাথে ক্লোরোফর্ম দেখলেই স্যালিসালডিহাইড। ফেনলের সাথে কার্বন ডাই অক্সাইড দেখলেই কি? কোব। ফেনলের সাথে কার্বন ডাই অক্সাইড দেখলেই কি? কোব। ফেনলের সাথে ক্লোরোফর্ম দেখলেই স্যালিসালডিহাইড।
তারপর দেখো এগুলা রিটেনে পড়াবো। ফেনল ব্রোমিনে কি তৈরি হবে, বুয়েটে আসছে দেখছো 2,4,6 ডাইব্রোমোফেনল, কঠিন কিছু? সো এইগুলা রিটেনে পড়াই দিব, টেনশন করো না। রিটেনের জন্য যে আলাদা ক্লাস নিবে এগুলো রিটেনের টপিক, সেইগুলো এখন পড়ায় তোমাদের সময় নষ্ট করে লাভ নাই। সো আজকে যা যা পড়াইছি বুঝছো কিনা, আজকে যা যা পড়াইছি। তারপর দেখো ফেনল, নিচের প্রতিটি যৌগের জন্য রাসায়নিক বিক্রিয়াগুলো লেখো। আচ্ছা দেখো এই যে ফেনল থেকে অ্যানিসল পড়াইছি, ক্লোরোবেনজিন পড়াইছি, ফেনল থেকে পিক্রিক অ্যাসিড পড়াইছি, স্যালিসাইলডিহাইড পড়াইছি, দেখছো বুয়েটের 9-10 মার্ক ছিল। সো ভাইয়া যা যা পড়াইছি ইনশাল্লাহ সবকিছু থেকেই আসবে। তো সব বুঝছো তো? হ্যাঁ আরমান হোসেন, আরমান হোসেন আইসো আমার কাছে, আইসো। তুমি কি বুঝো নাই তোমার দেখাবো না, হ্যাঁ ওকে। এটা হচ্ছে ফুটেজ স্কোর, বুঝছো? কিছু বলাবেন আছে, ওর কমেন্টটা যেন পড়ি। ওকে চেক, মাশাল্লাহ, প্যারা নিও না। ওকে সো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। নেক্সট ক্লাস কবে ওদের সাথে? রবিবার নেক্সট ক্লাস। রবিবার আমাদের লাস্ট ক্লাস হবে অর্গানিকের। ওই দিন হচ্ছে আমরা ওই যে অ্যানিলিন, ডায়াজোনিয়াম লবণ আরও কিছু প্রশ্ন সলভ করব, টেনশন করিও না। তো সবার জন্য শুভকামনা রইল, পড়ালেখাগুলো কইরো ভালোভাবে, তাইলেই হবে। ওকে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, ভালো থেকো।